হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। 2024 পেরিয়ে কিন্তু আমাদের 2025 শুরু হয়ে গেল। এই 2025 সাল সৈকত ভাই মনে হয় বিকালবেলায় বলছিল নতুন নতুন বছর আমেজ তো আসছে না, সেই একই জিনিসপত্র। গেস হোয়াট, নতুন বছরের আমেজকে একদম পরিপূর্ণভাবে দেওয়ার জন্য আমাদের কার্যক্রম কিন্তু এখন থেকে অফিসিয়ালি শুরু হয়ে যাচ্ছে। আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামের ওরিয়েন্টেশন শুরু হয়ে গেল। এরই মাধ্যমে প্রায় 9,500 কিংবা আরো বাড়বে আশা করছি এই স্টুডেন্টরা যে অধীর আগ্রহে বসেছিল যে প্রোগ্রামের জন্য, যে কামব্যাক কোর্স, যেই কোর্স তোমার পুরো একাডেমিক কেরিয়ারকে 180 ডিগ্রি ঘুরে দিতে পারে, সেই কোর্সের যাত্রা কিন্তু আজকে এই মুহূর্ত থেকে তোমাদের হাত ধরেই আমাদের হাত ধরে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। সো উই আর সুপার এক্সাইটেড। আমরা পুরো বন্দি পাঠশালা টিম দেখতেই পাচ্ছ। আজকে বলা যায় যে আমাদের বন্দি পাঠশালার আসলেই আজকে নিউ ইয়ার, কারণ আমরা নতুন উদ্যমে নতুনভাবে আবারও শুরু করতে যাচ্ছি আমাদের এবছরের পাওয়ার প্লে 2025। এবং আমাদের এবছরের পাওয়ার প্লে প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আমাদের বিগত বছরগুলোর থেকেও আরও বেশি কম্প্যাক্ট, গুছানো এবং আরও বেশি কন্টেন্টফুল। এবং আই হোপ এই প্রোগ্রামের মাধ্যমেই তোমার একাডেমিক জার্নির, তোমার যেই লক্ষ্য, তোমার যেই অর্জন, তুমি সব কিছু ইনশাল্লাহ এই প্রোগ্রামের হাত ধরে করতে পারবা। তার জন্য আমরা বন্দি পাঠশালা পুরো টিম বদ্ধপরিকর। আমরা আমাদের সর্বোচ্চ সাপোর্ট ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে যাব। আমরা আমাদের ডেডিকেশনের সর্বোচ্চ লিমিটটা ক্রস করব তোমাদের জন্য। আমরা আশা করি তোমরা যদি শেষ পর্যন্ত আমাদের সাথে এই প্রোগ্রামে লেগে থাকো, তুমিও একদিন বলতে পারবা যে এই প্রোগ্রামটা আসলেই আমার জীবনের 180 ডিগ্রি টার্ন করে দিয়েছে। সো ফার্স্টলি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। যদিও কালকে রাতেই আমার টাইমলাইন থেকে আমি সবাইকে উইশ করেছি, বাট ওয়ান্স এগেইন ফর দিস পাওয়ার প্লে পিপল, তোমাদের সবার জন্য এক বুক ভালোবাসা নিয়ে এই প্রথম দিনটা 2025-এর প্রথম দিবস শুরু করতে যাচ্ছি। এবং একটা কথা এই বছরের শুরুতেই যেটা নিজের কাছে এবং আমি মনে করি আমাদের পুরো টিম প্রতিজ্ঞাবদ্ধ, সেটা হচ্ছে যে আমরা আমাদের বন্দি পাঠশালা টিম হিসেবে তোমাদের জন্য আমাদের যে সর্বোচ্চ ডেডিকেশন, সর্বোচ্চ পরিশ্রম এবং সর্বোচ্চ কন্টেন্ট সব দিক থেকে বলো, আমরা সেটা তোমাদেরকে ডেলিভার করার চেষ্টা করব। এবং আমাদের একটাই লক্ষ্য যে আমাদের স্টুডেন্টরা যেন এই একাডেমিক যে প্রোগ্রাম, যেটাকে আমরা প্রায় বলে থাকি যে দ্য গেম চেঞ্জার মোমেন্ট, হ্যাঁ, তো এই প্রোগ্রামটাই যেন তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যে তুমি অ্যাডমিশনেও যেন আমাদের এই প্রোগ্রাম থেকে বেনিফিটেড হও। এবং এই ভাইয়াদের থেকেই তুমি যেন এমন জায়গায়, মানে একটা সরকারি তোমার যে লক্ষ্য থাকে সেটার প্রাঙ্গণে গিয়ে পৌঁছে তুমি যেন আমাদের নাম বা এই বন্দি পাঠশালার টিমকে স্মরণ করতে পারো এবং তোমার মন থেকে যেন আমাদের প্রতি সেই কৃতজ্ঞতা বোধ কাজ করে। আমরা সেভাবেই কাজ করবো ইনশাল্লাহ। সো এয়ার ভাইয়া, তো এরই মাধ্যমে আমাদের বন্দি পাঠশালার সব থেকে আমাদের সবার ড্রিম প্রোগ্রাম বলতে পারো, এটা তোমাদেরও ড্রিম, আমাদেরও ড্রিম, এই প্রোগ্রামের যাত্রা আজকের এই ওরিয়েন্টেশনের মাধ্যমে শুরু হচ্ছে। সো সবাইকে দেখতে পাচ্ছ এখানে। আশা করছি নেক্সট যতদিন আমাদের এই প্রোগ্রামের কার্যক্রম চলমান থাকবে, আমাদের সাথে প্রতিদিন তোমাদের দেখা হবে এবং তোমাদেরকে এতটা আপন করে নিব আমরা, দেখে মনে হবে বা ক্লাস করে হয়তো মনে হবে যে তুমি হয়তো অফলাইনে সরাসরি আমাদের সামনে ক্লাস করছো। সো তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি আমাদের আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বেশ কয়েকটা পার্ট থাকবে। প্রথমত রুটিন পাবলিশ থাকবে, তোমাদের মাদ্রাসা বোর্ডের জন্য অ্যানাউন্সমেন্ট থাকবে, তোমাদের মাস্টার বুক থেকে শুরু করে স্টাডি প্ল্যানার, সূত্র জগৎ কীভাবে তোমরা ইউজ করবে সেটারও গাইডলাইন থাকবে। ইভেন টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য কী কী উপায় অবলম্বন করবে সেটার গাইডলাইন থাকবে। ইভেন তোমাদের এইচএসসি পরীক্ষা কেন্দ্রিক যত ধরনের প্রশ্ন উত্তর তোমরা পোস্টের মাধ্যমে আমাদেরকে জানিয়েছো, কমেন্টে জানিয়েছো, সেগুলোর উত্তর দিব আমরা। সো ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমাদের সবাইকে এগেইন আবার স্বাগত জানাচ্ছি। কাব্য, আচ্ছা, আমাদের এতগুলো সেগমেন্টের মধ্যে আরও একটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে যে আমরা যখন সূত্র জগৎ এবং যখন মাস্টার বুক, এই দুটো বই যখন আমরা তোমাদেরকে দিব অ্যানাউন্সমেন্ট করেছিলাম, তখন কিন্তু আমরা তোমাদের মধ্যে একটা কম্পিটিশন দিয়েছিলাম যে তোমরা হচ্ছে এটা কাভার ডিজাইন করবে। তো তোমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু তোমরা কাভারটা ডিজাইন করেছিলে। তো অনেকে বলতেছিল যে ভাইয়া এটা রেজাল্ট কবে দিবেন, আমরা কবে জানতে পারবো। তো আমরা কিন্তু বলেছিলাম যে আমরা তোমাদের রেজাল্টটা দিব ওরিয়েন্টেশনের দিনে। সো আজকে কিন্তু সেই ওরিয়েন্টেশন, অনেক কথাবার্তা বলা হবে। তার পাশাপাশি তোমরা যারা কাভার ডিজাইন করেছো তার থেকে মাস্টার বুকের মধ্যে কে চ্যাম্পিয়ন হয়েছো এবং সূত্র জগৎ
কাভার ডিজাইন করে কে চ্যাম্পিয়ন হয়েছে আমরা কিন্তু তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করব। তো আমার কাছে মনে হয় যে আমরা অলরেডি 2জন ডিজাইনার পেয়ে গিয়েছি যারা এত সুন্দর ডিজাইন করেছে যে আমাদের ডিজাইনার টিম পুরো অবাক হয়ে গেছিল যে তারা আসলে ডিজাইনটা অনেক সুন্দর করেছে। সো তোমাদের গাইডলাইনের পাশাপাশি তোমরা কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা আজকে পেয়ে যাচ্ছ। তো আমাদের প্রথম পর্ব শেষে আমরা আমাদের ওরিয়েন্টেশনের দ্বিতীয় পর্বে চলে যাব, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছো। সো এগেইন ওয়েলকাম টু আওয়ার পাওয়ার প্লে ওরিয়েন্টেশন সেশন। সো প্রথমে আমরা তোমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আমি এবং তোমাদের হৃদয় ভাইয়া দুজন তোমাদের বিভিন্ন প্রশ্নগুলো যেগুলো তোমরা করেছো সেগুলো আমরা তোমাদের প্রশ্ন উত্তর দিব এবং ধীরে ধীরে তোমাদের বাকি ভাইয়ারাও এসে বাকি পার্টগুলো এক্সপ্লেইন করবে। ওকে হৃদয়, আমরা একটা পোস্ট করেছিলাম, তো সেখানে বিভিন্ন শিক্ষার্থী অনেক কিছু জানতে চেয়েছিল, তো সেখান থেকে সাম আপ করে আমরা বেশ কয়েকটা প্রশ্ন আমরা এখানে রেখেছি। সো যেগুলো কোন একটা প্রশ্ন দেখা যাবে 500 জন শিক্ষার্থী করেছে। হ্যাঁ, তো আশা করছি যেহেতু লাইভটা পাবলিকলি হচ্ছে, শুধু পাওয়ার প্লের প্রোগ্রামের শিক্ষার্থীরাই না, পুরো বাংলাদেশে এইচএসসি 25 ব্যাচে যত শিক্ষার্থী রয়েছে তাদের সবার প্রশ্ন এটা। সো আমরা সেই প্রশ্নগুলোতে ধীরে ধীরে চলে যাব। আচ্ছা, এইচএসসি পরীক্ষা কবে হবে? এই প্রশ্নটা ভাইয়া মানে ইন জেনারেল সবার মধ্যেই কাজ করতেছে যে এইচএসসি পরীক্ষা কবে হবে, কারণ ওই অনুযায়ী আমাদের প্রস্তুতিটা নিতে হবে। তো এর ভাই আপনাকে যদি বলে প্রেডিকশনটা, আপনি প্রেডিকশন কি হতে পারে? এখনো পর্যন্ত এনসিটিভি থেকে, বিভিন্ন নিউজ চ্যানেল থেকে, ইভেন শিক্ষা বোর্ড থেকে বেশ কয়েকটা অনেক সময় ভুয়া নিউজ পাবলিশড হয়। তবে এরকম কয়েকটা সত্য নিউজ যেগুলো আমরা সত্যতা যাচাই করেছি, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ বা জুন মাসের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা হবে এমনই অ্যানাউন্সমেন্ট রয়েছে। কারণ এই একই সূত্র থেকে এসএসসি পরীক্ষা যে এপ্রিলের মাঝামাঝি হবে এমন আমরা ডিসিশন পেয়েছিলাম, এবং অলরেডি তোমরা দেখেছো এসএসসি 2025 ব্যাচের এসএসসি পরীক্ষার রুটিনও কিন্তু পাবলিশড হয়েছে। সো সেই হিসেবে ধরে নেওয়া যায় এপ্রিলে গতানুগতিক যে এইচএসসি পরীক্ষা হয় সেটা হবে না, জুন মাসের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা হবে। তাহলে সেই হিসাবে হৃদয় খেয়াল করে দেখো যে আমরা কিন্তু সময় পাচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তবে কথা আছে, এখানে কিন্তু টেস্ট পরীক্ষার জন্য 20 থেকে 25 দিন ওরা কিন্তু ক্লাস করতে পারবে না। তো এই প্রেডিকশনই আসলে হওয়ার কথা জুন মাসের মাঝামাঝি। তুমি আসলে বিষয়টাকে কিভাবে দেখছো যে এই যে 4 থেকে 4.5 মাসের মধ্যে আসলে প্রস্তুতি গোছানো সম্ভব কিনা? ভাই প্রস্তুতি গোছানো সম্ভব কিনা এটা ডিপেন্ড করবে তোমরা সবাই কেমন পড়তেছো, কতটুকু ডেডিকেশন দিয়ে তোমরা পড়তেছো সেটার উপর ডিপেন্ড করবে। এখন ধরো কেউ যদি চিন্তা করো যে আমি ডেইলি 3 ঘন্টা পড়ে পার করে দিব, তাহলে কিন্তু তার জন্য বলতে পারো যে আসলে শেষ করতে কতদিন লাগবে এটা আমিও বলতে পারতেছি না। তো যেটা আমার মূল মেসেজ সেটা হচ্ছে যে দেখো, তোমাকে পড়তে হবে এমনভাবেই যেন তুমি এইচএসসির, আমি বলবো যে আমি যদি চিন্তা করি একটা আইডিয়াল স্টুডেন্টের বৈশিষ্ট্য হিসেবে 1 থেকে 1.5 মাস আগে তোমার মিনিমাম সিলেবাসটা শেষ করা উচিত। 1 মাস তো মাস্ট, যে না ভাই আমি 1 মাস এখনো এইচএসসি পরীক্ষা 5 দিন আছে, আমি এখনো সিলেবাসই কমপ্লিট করতেছি, দ্যাট শুড নট বি আইডিয়াল। হ্যাঁ, তো আমার মনে হয় যে তোমাদের 1 মাস আগে, ধরো ভাই বলছে জুন, আমারও এরকমই মনে হচ্ছে যে জুন এটাই চান্স, হাই চান্স, বড় জোর গেলে জুলাইয়ে হতেও পারে। আগাবে না আসলে, হ্যাঁ আগাবে না, এর চেয়ে আগানোর চান্সটা কম, যেহেতু তোমরা টাইম আসলে খুব একটা পাচ্ছ না। তো আমি যদি জুনকে ধরে রাখি, তার মানে তোমার মেয়ের মোটামুটি আগেই মেজরিটি পার্ট কমপ্লিট করতে হবে। তো এখন এই জায়গাটা থেকে আমি মনে করি যে আগামী যে ধরো 4 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস হবে তোমার জন্য সবচেয়ে গেম টার্নিং পয়েন্ট। হ্যাঁ, মানে তুমি যদি এই কয়েক মাস মানে নিজের বেস্টটা দাও, ধরো আমি ইনেভারেজ যদি বলি, তোমাদের টেস্ট পরীক্ষা অনেকে চলবে। আচ্ছা, টেস্ট পরীক্ষার আগে কলেজে মোটামুটি ছুটিই থাকে, তারপরে তো কলেজ অফই হয়ে যায়। তো ওই টাইমটায় সারাদিনে 24 ঘন্টায় যদি একটা স্টুডেন্ট 9 থেকে 10 ঘন্টা সেলফ স্টাডি করে, নিজের পড়াশোনায় টাইম দেয়, ওর জন্য আগামী 4 মাসে সিলেবাস ভালোভাবে কমপ্লিট করা কোনো ব্যাপারই না, কোনো বিগ ডিল না। সো এনিথিং ইজ পসিবল ইফ ইউ জাস্ট ওয়ান্ট। তো এইটা তোমাকে জাস্ট চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে আসলে আমরা যতই তোমাকে অনেক কিছু করে দেই, তোমার কিছুই হবে না। বাট অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, এই চেষ্টার জন্য একটা মোটিভেশন লাগে, একটা বলতে পারো একটা ডোর লাগে। হ্যাঁ, যে আমি যে হব, আমার একটা দরজা লাগবে, আমি এন্ট্রি করব। এই দরজাটা হচ্ছে পাওয়ার প্লে। এই পাওয়ার প্লেতে যখন তুমি ঢুকবা, তুমি দেখবা তুমি ওই যে থাকে না, আমরা একটা কথা বলি যে নিউ মার্কেটে, ভাই আপনি কখনো গেছেন না, নিউ মার্কেটে গেলে হয় কি, ওই যে আমরা দাঁড়াই, তো নিউ মার্কেটে যখন শুক্রবারে যাই, দেখা যাচ্ছে যে আমি হাঁটা লাগতেছে না ভাই, আমি দাঁড়াই আছি, মানুষের
ঠেলাঠেলিতে দেখা যাচ্ছে আমি কিন্তু চলে যাচ্ছি, আগাচ্ছি। আগাই যাচ্ছে, আপনি হাঁটতে না চাইলেও আপনাকে ঠেলে নিয়ে যাবে। সো পাওয়ার প্লের জায়গাটা এমন যে তুমি মনে করতেছো যে আমি থাকবো, আমি আচ্ছা মানে আমি কি পড়বো না, দেখবা টিচারদের যে পুশ, টিচারদের ঠেলাঠেলি, স্টুডেন্টদের কম্পিটিশনের ঠেলাঠেলিতে তুমি দেখবা যে তুমি এমনিই চলে যাচ্ছ। সেটা হচ্ছে ঠিক ওই জায়গাটা। তো এইটার জন্যই আসলে পাওয়ার প্লে কেন করব অনেকে বলে না, এইটার জন্যই করতে হবে অ্যাকচুয়ালি। আমি টোটালি এগ্রি তোমার সাথে। সো আমাদের গোলটা হচ্ছে ঠিক কতদিন এই মুহূর্তে আমাদের হাতে আছে এবং সেই সময়টা আমরা কিভাবে পারফেক্টলি ইউটিলাইজ করতে পারবো, আর সেটার জন্যই তোমাদের সাথে প্রভাবক হিসেবে কাজ করবে তোমাদের বাকি পাওয়ার প্লে টিচার প্যানেলের এই ভাইয়ারা। একটা খুব কমন প্রশ্ন ছিল, যেহেতু ম্যাক্সিমাম কলেজে আমরা একটা পোলও দিয়েছিলাম, একটা পোস্টও দিয়েছিলাম যে তোমাদের কোন কলেজে টেস্ট পরীক্ষা কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে, কারণ এইটা অনুযায়ী আমাদের ফেজ 1-এর রুটিনটা করতে হয়েছে। আজকে আমাদের ফেজ 1-এর রুটিনটা পাবলিশড হবে। তো সেখানে আমরা কমনলি দেখতে পেয়েছিলাম যে পাওয়ার প্লে বিভিন্ন শিক্ষার্থী তোমরা কমেন্ট করেছো জানুয়ারি মাসের শেষ সপ্তাহ, জানুয়ারি মাসের মাঝামাঝি এরকম সময় থেকে শুরু হবে, 20 থেকে 22 তারিখ থেকে শুরু হবে যদি অ্যাভারেজ বলি, আর ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে টেস্ট পরীক্ষা শেষ হবে। তো এখানে একটা মেজর পয়েন্ট হচ্ছে তোমরা যারা অ্যাডমিট হওয়ার সাথে সাথে ওদেরকে কিন্তু আর্কাইভ ক্লাস দিয়ে দেওয়া হচ্ছে। তো ওদের কমন কোশ্চেন ছিল টেস্ট পরীক্ষায় ভালো করার উপায়টা কি, এবং সেক্ষেত্রে পাওয়ার প্লে প্রোগ্রাম কিভাবে হেল্প করছে। হ্যাঁ ভাইয়া, আমার মনে হয় যে আমরা তো আর্কাইভ ক্লাস এর আগেও স্টুডেন্টদেরকে দিয়েছি। তো আর্কাইভ ক্লাসে আপনার মানে আমার যদি আপনাকে একটা প্রশ্ন হয় যে আর্কাইভ ক্লাস কি এই মুহূর্তে সব আর্কাইভ ক্লাস করা কি একটা স্টুডেন্টের পক্ষে সম্ভব এবং উচিত কিনা? এই মুহূর্তে টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য আসলে যতটুকু সময় হাতে রয়েছে, এত অল্প সময়ে পুরো আর্কাইভ ক্লাস প্রায় 150-র উপর আর্কাইভ ক্লাস দেখে শেষ করা মোটেই পসিবল না। আর শুধুমাত্র আর্কাইভ ক্লাসও আমার কাছে মনে হয় ইফেক্টিভ না, এর সাথে কোনো একটা ম্যাটেরিয়ালস দরকার, পরীক্ষা দিতে হবে, কোনো একটা সাপোর্টিং বই প্রয়োজন, মানে একটা প্যাকেজ প্রয়োজন। আমার মনে হয় পাওয়ার প্লে প্রোগ্রাম এই জায়গাটাতে হেল্প করবে। তবে যারা পাওয়ার প্লে প্রোগ্রামে ঢুকতেছো, তোমরা আর্কাইভ ক্লাস পাচ্ছ, ভাইয়া যেটা বললো যে একটা মাস্টার বুক যেটা দরকার, মানে একটা প্রিসাইজ বুক যেখানে সুন্দরভাবে সব আছে, এতটুকু পড়ে গেলেই ইনশাল্লাহ আমার 90% আমি টেস্ট পরীক্ষায় কমন পাবো। 100% বলছি না, বাট 90% আমার একটা কমন পাওয়ার চান্স থাকবে, আমার একটা ভালো রেজাল্ট করার চান্স থাকবে। তো আমাকে যদি বলে যে এখন একটা প্র্যাকটিক্যাল উপায় দেন ভাইয়া যে আমি টেস্ট পরীক্ষায় কিভাবে ভালো করতে পারবো, আপনাদের এই আর্কাইভ ক্লাস এবং মাস্টার বুক এদের সহায়তায় আমি কিভাবে ভালো করতে পারবো, তা আমার কথা হচ্ছে একটা, দেখো আমি ধরে নিচ্ছি তোমরা সবাই এখানে মোটামুটি হলেও পড়েছো, মানে একদমই জিরো কেউ নাই, আমি এটা ধরে নিচ্ছি। কারণ একটা স্টুডেন্ট সে পড়ছো, সে ইন্টার লাইফে গত 1-1.5 বছরে কিছু তো পড়ছো, তাই না? আচ্ছা, তো তুমি যদি ওই অবস্থায় থাকো, তোমার একটা টেস্ট পরীক্ষায় তোমাদের যে শর্ট সিলেবাস, ধরো ইন এভারেজ যেমন আমি বলি বায়োলজির এক একটা পেপারে 7টা করে চ্যাপ্টার, তো এরকম ফিজিক্সেও এরকমই থাকে 6টা-7টা চ্যাপ্টার, কেমিস্ট্রি তো চ্যাপ্টারগুলো বড়, তো এরকম থাকে একটা সিলেবাস। সো ওই জায়গায় আমি মনে করি যে তুমি সিলেক্ট করবা যে আমি এই ধরো 5টা চ্যাপ্টার, মানে 7টা চ্যাপ্টার বায়োলজিতে আছে, ওই 7টার মধ্যে আমি চিন্তা করলাম যে আমি 4টা আপাতত ভালো করে পড়বো, যাদের প্রিপারেশন একটু এভারেজ, ভালো যাদের তাদের তো চিন্তা নাই, তারা ইনশাল্লাহ ভালো করে পড়লেই হয়ে যাবে। তো তারা চিন্তা ফিক্স করো যে আমি 7টার মধ্যে 4টা চ্যাপ্টার পড়বো। ধরো 60% যদি তুমি এখন পড়ো, এই 4টা চ্যাপ্টারের আর্কাইভ ক্লাস করে আমি রেডি হয়ে যাব এবং মাস্টার বুক থেকে আমি ওগুলা দেখে নিব। দেখে তুমি যদি আমি 4 থেকে 5 বলবো আর কি, ধরো সবগুলা তো এখনই সম্ভব না যাদের প্রিপারেশন একটু এভারেজ বা বিলো এভারেজ, তো 4 থেকে 5টা চ্যাপ্টার ভালো করে পড়বা, ক্লাসগুলা করলা, ক্লাসে দেখবা সিকিউ এমসিকিউ সলভ আছে, তুমি ওইটাও দেখলা, এরপরে ওই ক্লাসগুলো করে দ্রুত তুমি মাস্টার বুক থেকে একটু প্রশ্ন সলভ করলা, বা তোমার কাছে যদি অন্য কোনো বইও থাকে তুমি মানে মোট কথা আমার সিকিউ এমসিকিউ গুলো একটু সলভ করে যাবা। হ্যাঁ, যত পারো টেস্ট পেপার বা মাস্টার বুক যা আছে তোমার কাছে, যার কাছে যা আছে সেগুলো দিয়ে তুমি সলভ করবা ইচ্ছা মতো। এবং তুমি দেখো যে আপাতত যদি তুমি 4টা চ্যাপ্টার ভাইয়া দেখতে পারো, সব চ্যাপ্টার দেখা লাগবে না, এবং ওইভাবে দেখবা যে এই টপিকগুলা থেকে মাস্টার বুকে আমাদের একদম সুন্দর করে দেওয়া আছে, এই টপিকগুলা থেকেই বারবার প্রশ্ন আসবে এবং তোমার টেস্ট পরীক্ষায় এইগুলাই আসবে। তো তুমি ওগুলা বারবার দেখে যাও, ওগুলা থেকে যখন তুমি করবা দেখবা তোমার টেস্ট পরীক্ষাটা আপাতত তুমি ভালো করতে পারবা। হ্যাঁ, সো আগে ভালো করে দেখে যাও যে কোন চ্যাপ্টারের কোন টপিকগুলা থেকে বেশি সিকিউ আসতেছে, ওইগুলা আমাদের ক্লাসগুলা তুমি দ্রুত শেষ করে যার যেটা বাকি আছে সেটা শেষ করে সিকিউ এমসিকিউ সলভিং এ চলে যাও, দেখো একটু প্র্যাকটিস করো, দিয়েই আগামী 1 মাসের মধ্যেই তো সবার টেস্ট পরীক্ষা শুরু হবে। সো ওই টেস্ট পরীক্ষায় একটা ভালো নাম্বার নিয়ে আসো, যে এমন না হয় যে টেস্ট পরীক্ষা দিয়েই যেন হতাশ না হয়ে যাও। সো ওইটা নিয়ে যদি আসতে পারো, আমার মনে হয় যে এরপরে তোমাদের আর মানে
আপাতত টেস্ট পরীক্ষা ডান, এটার একটা স্ট্রেসটা ডান, এরপর তো তোমাকে আসলে ভালো করতে হবে পাওয়ার প্লের সাথে বাকি জার্নিতে। তুমি দেখবা অটোমেটিক্যালি তুমি ইনশাআল্লাহ পুরো এইচএসসি প্রস্তুতিটা আবার একটা রিক্যাপ হয়ে যাচ্ছে তোমাদের। তো এটাই আমার মনে হয় যে ভাইয়া আর হৃদয় তুমি যেটা বললে আমার মনে হয় সেটা শুধু বায়োলজির জন্য না, মানে এটা সব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবার স্ট্র্যাটেজিটাই সেমই হওয়া উচিত। যে এবং হৃদয় ভাই যেটা বললো আমি ছোট্ট একটু অ্যাড করি, সেটা হচ্ছে এই যে 4টা বা 5টা চ্যাপ্টার পড়বো, এটা আসলে আমাদের কথায় 4টা বা 5টা চ্যাপ্টার পড়তে হবে তা না। তুমি যদি মাস্টার বুকটা ওপেন করো তাইলে দেখবা প্রথমেই একটা অ্যানালাইসিস পার্ট আছে যেখানে কোন টপিক থেকে কোন টাইপ থেকে বেশিবার প্রশ্ন এসেছে। সো তুমি তোমার মাস্টার হইতে পারবা মাস্টার বুক দেখে। সো সেখান থেকে তুমি দেখবা কোন টপিক থেকে কোন চ্যাপ্টার থেকে বেশিরভাগ সময় প্রশ্ন এসেছে, সেই চ্যাপ্টারগুলো তুমি ভাগ করে নিয়ে পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? সো আমার মনে হয় টেস্ট পরীক্ষায় ভালো করাটা যেমন জরুরি, টেস্ট পরীক্ষায় সিলেক্টিভ টপিক পড়ে ভালো করাটা আরো বেশি জরুরি। সো এক্ষেত্রে আমার মনে হয় তোমরা মাস্টার বুক থেকে দারুণ একটা হেল্প পেতে পারো। সো আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। বোর্ড পরীক্ষায় ভালো করার উপায় কি? ভাই এটা বোর্ড পরীক্ষায় ভালো করার উপায়টা কি? আমার মনে হয় যে বড় একটা টার্গেট করার আগে আসলে ছোট ছোট কয়েকটা টার্গেট করতে হবে। যেমন আমরা আগের প্রশ্নেই বলেছি টেস্ট পরীক্ষায় ভালো করতে হবে, তার মানে তোমার বিগ টার্গেট অ্যাচিভ করার জন্য এটা একটা ছোট টার্গেট। সো তুমি টেস্ট পরীক্ষায় ডাব্বা মেরে বসে থাকলা, আবার বোর্ড এক্সামে অনেক দারুণ কামব্যাক দিব, ব্যাপারটা আসলে এইভাবে চিন্তা না করে তোমাকে আসলে প্রথমত টেস্ট পরীক্ষায় ভালো করা, এরপর টেস্ট পরীক্ষার পরবর্তীতে আবারও নতুনভাবে প্রত্যেকটা সাবজেক্টের ল্যাকিংসগুলো নিয়ে কাজ করা, এভাবে ধাপে ধাপে যেতে হবে। সো প্রথমত বোর্ড পরীক্ষা ভালো করার জন্য সবগুলো সাবজেক্টে সমান গুরুত্ব দেওয়া। এতদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে বেশি সময় দিয়েছো, বাংলা ইংরেজি আইসিটি অর্থাৎ ইবিআইতে কম সময় দিয়েছো, এখন সবগুলো সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে, সমানভাবে পড়তে হবে। ঠিক যেখানে যেখানে বেসিকে সমস্যা আছে সেই বেসিকগুলো কভার করতে হবে। এরপর বেসিক যখন তুমি স্ট্রং করতে পারছো, এরপর টেস্ট পেপার থেকে সিকিউ এমসিকিউ সলভ করা অথবা মাস্টার বুক থেকে সিকিউ এমসিকিউ সলভ করতে হবে। এবং থার্ড স্টেপে যে তোমাকে আসলে প্রচুর মডেল টেস্ট দিতে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে। সো এইটা যদি তুমি রিপিটেডলি করতে পারো, বেসিক স্ট্রং করা, টেস্ট পেপার থেকে সিকিউ এমসিকিউ সলভ করা এবং ফাইনালি হচ্ছে প্রচুর মডেল টেস্ট দেওয়া। সো এই কাজগুলো তুমি একটা সাইকেল হিসেবে চিন্তা করে বারবার যখন তুমি করতে পারবা, একটা সময় যেয়ে দেখবা তোমার এরর পার্সেন্টেজ 0 হয়ে গেছে, তোমার পুরো টপিকের সবকিছু তোমার স্ট্রং জোন হয়ে গেছে। আশা করছি এই স্ট্র্যাটেজি মেনটেন করে তুমি আসলে বোর্ড এক্সামে বেশ ভালো করতে পারবা। সো আমরা একটু ফার্স্ট যাই, রুটিন কিভাবে কাজে লাগাবে, ক্লাস কত ঘন্টা করে হবে, এই প্রশ্নটা সব থেকে বেশিবার ছিল যে কত ঘন্টা করে ক্লাস হবে। তো পরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সৈকত ভাইকে ডাকছি। আর রুটিন কিভাবে কাজে লাগাবে ইয়াসিন আসবে। রুটিন কিভাবে কাজে লাগাবে এবং কত ঘন্টা করে ক্লাস হবে সৈকত ভাই সেটার উত্তর বলবে। ওকে, সো প্রথমটা যে রুটিন কিভাবে কাজে লাগাবো। ওকে, তো এটা আমরা হচ্ছে আমাদের ইয়াসিন ভাইয়ের কাছ থেকে শুনবো যে আমরা কিভাবে আমাদের রুটিনটাকে কাজে লাগাবো। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আমাদের আসলে ক্লাসগুলো কত ঘন্টা করে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমি ফার্স্টে সেকেন্ড কোশ্চেনটার উত্তর দেই যে ক্লাস কত ঘন্টা করে হবে। আমরা এবছর চিন্তা করেছি আমাদের যে পাওয়ার প্লে ক্লাসগুলো, এই পাওয়ার প্লে ক্লাসগুলোকে আমরা একটু কম্প্যাক্ট করব বলতে অর্থাৎ আমরা অনেক কম সময়ে তোমাদেরকে জিনিসগুলো গুছিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো সেই হিসাবে আমাদের ক্লাসগুলো ম্যাক্সিমাম ক্লাসগুলোর ডিউরেশন আমরা ঠিক করেছি 3 থেকে ম্যাক্সিমাম 4 ঘন্টা, মানে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম আমাদের ক্লাসগুলো হবে। তো এটা মোটামুটি আমরা ফাইনাল করেছি। এটা তোমাদের অনেক সবার কোশ্চেন ছিল, ভাইয়া ক্লাস বেশি লেন্দি করেন না, বড় ক্লাস করবেন না। হ্যাঁ, তোমাদের কথাই আমরা রেখেছি। আমরা সবসময় স্টুডেন্টদের ডিমান্ডকে ফলো করি, স্টুডেন্টরা যেভাবে চায় আমরা সেটাই সবসময় করার চেষ্টা করি। তো তোমাদের ডিমান্ড অনুযায়ী আমরা আমাদের এবছরের ক্লাসগুলোর ডিউরেশন রেখেছি 3 থেকে 4 ঘন্টা। তো সবগুলো ক্লাসই এর মধ্যেই হবে, 4 ঘন্টা এক্সিট করবে না। এখানেও একটা প্রশ্ন আছে, অনেক শিক্ষার্থীরা 4 ঘন্টা ক্লাস করতেও কষ্ট হয়ে যায়। এখন তাদের জন্য সমাধানটা আমি একটু বলি যে অনেকে বলে যে ভাইয়া 4 ঘন্টাও তো অনেক, কিন্তু দেখো পাওয়ার প্লে মানে হচ্ছে বেসিক, সিকিউ, এমসিকিউ, অ্যাডভান্স সবকিছু। তো তোমাকে এত কম্প্যাক্ট টাইমের মধ্যে আমরা যদি সবকিছু সাজিয়ে গুছিয়ে পড়িয়ে দিতে চাই আসলে অনেক বেশি সময় প্রয়োজন। এই কারণেই আমরা যেন প্রতিটা ক্লাস ইভেনলি টাইম মেনটেন হয়, এই কারণে কিন্তু আমরা 4 ঘন্টার চেয়ে 1 মিনিটও বেশি সময় নিব না এক একটা ক্লাসে। আর দেখো আমরা চাইলে একটা অধ্যায়কে 5টা পার্টে ভাগ করে ওদেরকে 5 দিন দিতে পারতাম 2 ঘন্টা করে, সেক্ষেত্রেও কিন্তু 10 ঘন্টার ক্লাস চলে যেত। বাট এক্ষেত্রে অ্যাকচুয়ালি এফিসিয়েন্টলি তুমি টাইমটা কাজে লাগাতে পারতে না। যেমন আমি যদি ফিজিক্সের ভেক্টরের কথা বলি, ভেক্টর চিন্ময় নিবে, তোমাদের সবার প্রিয় চিন্ময়দা, ও হচ্ছে 2টা ক্লাসে নিবে 4 ঘন্টা আর একটা হচ্ছে 3 ঘন্টা, টোটাল 7 ঘন্টার মধ্যে ভেক্টর শেষ করবে। সো 2টা ক্লাস পর তোমরা পাচ্ছ, মানে
টানা 2 দিন যদি ক্লাস করো তাহলে ভেক্টর অধ্যায়টা একদম ডান অ্যান্ড ডাস্টেড। এখান থেকে এইচএসসি বলো বা অ্যাডমিশন বলো, যেখানেই প্রশ্ন আসুক তুমি পারবা। সো এটা যদি আমি বাঁধিয়ে রেখে রুটিনটা এলাবোরেট করতাম, এতে কিন্তু তোমারও ফোকাস দিতে অসুবিধা হতো। কারণ আমরা জানি অনলাইনে শিক্ষার্থীরা আজকে ক্লাস করতেছো, কালকে একটা এক্সকিউজের কারণে এই ক্লাসটা করতেছো না। সো 5টা পর্ব যদি ভাগ করতাম, একটা পর্বে তুমি মিস থাকলেই দেখা যেত যে তোমার বেসিকে ঘাটতি পড়তেছে, অধ্যায় একটা মানে অধ্যায়ের প্রতি একটা ভয় চলে আসতেছে, অধ্যায় অনীহা চলে আসতেছে। সো সেটা যেন না হয়, এই কারণে আমরা সেভাবেই রুটিনটা ভাগ করেছি এবং আমরা 4 ঘন্টা করেই ক্লাস নিব। এবং এটাই হচ্ছে আমাদের হিসেব মতে, আমাদের গবেষণা মতে মোস্ট এফিশিয়েন্ট টাইম ফর রিভিশন ব্যাচ, ফর পাওয়ার প্লে ব্যাচ। এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলি, তোমরা অনেকেই ধরো মনে করো রিভিশন ব্যাচ, তো সেখানে মনে হয় বেসিক পড়ানো হবে না। না, আমরা একদম বেসিক থেকে পড়াবো। এবং আরেকটা মজার ব্যাপার বলি যে আমরা কোনো কিছু স্কিপ করে তোমাদেরকে পড়াবো না। মানে তোমার বইয়ের যা যা আছে, এমন যদি হইতো যে হ্যাঁ এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট টপিক এই 2টা, তা আমরা শুধু এই 2টা ইম্পর্টেন্ট টপিকের সিকিউ বা এমসিকিউ গুলো, ওই 2টা ইম্পর্টেন্ট টপিকের বেসিক পড়াই দিলাম। আমরা কিন্তু সেটা করি না। আমরা একটা স্টুডেন্টকে এমনভাবে পড়াই যেন সে পরীক্ষাতে 100% মার্ক নিশ্চিত করতে পারে। এবং তার প্রিপারেশন মানে পাওয়ার প্লে ক্লাস করার জন্য তার প্রিপারেশন কি হওয়া উচিত একটা সাবজেক্ট? তোমার প্রিপারেশন কিছুই না, তোমার প্রিপারেশন যে জিরো। জাস্ট তোমাকে হচ্ছে তোমার ধৈর্য নিয়ে বসতে হবে আমাদের সাথে, তোমার মোটিভেশন নিয়ে বসতে হবে, তোমার ভেতরে জেদটাকে নিয়ে বসতে হবে যে আমি বিগত 1.5 বছরে আমি আসলে যে জিনিসটা করি নাই, আমি এখন সেই জিনিসটা অ্যাচিভ করতে যাচ্ছি। সো তোমাকে সেই জায়গাতে সেই মোটিভেশন বলো বা তোমার যে জেদ জায়গায় রাখা বা তোমাকে ক্লাসের মধ্যে ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। তোমার কাজ হচ্ছে তুমি এই মেন্টালিটি নিয়ে আসবা, আমি আজকে ভাইয়ার ক্লাসটা শেষ করব। তুমি জাস্ট এই মেন্টালিটিটুকু নিয়ে আসো যে আজকে ভাইয়ার ক্লাসটা যাই হবে, ভাইয়াদের ক্লাসটা আমি আজকে শেষ করব। তুমি আসো, বাকি দায়িত্ব আমাদের। তোমাকে বোঝানোর দায়িত্ব আমাদের, তোমার বেসিক ক্লিয়ার করার দায়িত্ব আমাদের, তোমাকে ওই টপিকের প্রো বানানোর দায়িত্ব আমাদের, সব কিছুর দায়িত্ব হচ্ছে আমাদের। তোমার কাজ হচ্ছে তুমি জাস্ট এই মোটিভেশনটা নিয়ে আসো যে আমি ভাইয়াদের পুরো ক্লাসটা আজকে করব, মনোযোগ দিয়ে করব। এই কথাটা এই মুহূর্তে যে কত হাজার শিক্ষার্থীর মনে সাহস এবং নতুন উৎসাহের সঞ্চার জাগিয়েছে, সেটা আমি নিজেকে একটু আগে সৈকত ভাইয়ের কথা শুনতেছিলাম আর শিক্ষার্থীদের জায়গায় রেখে আর কি চিন্তা করছিলাম যে অ্যাকচুয়ালি 1.5 বছর অনেক ফাঁকিবাজি করা হয়ে যায়। 1.5 বছর কেউই একদম অ্যাটাচ টু পাই পড়ার সাথে লেগে থাকে এমন হয় না। আমি ওরকম ফাঁকিবাজ ক্যাটাগরি স্টুডেন্টই ছিলাম, বাট আফসোস আমার সময় এরকম পাওয়ার প্লে ছিল না, থাকলে হয়তো বা আরো অনেক ভালো কিছু করা যেত। সো যাই হোক, পাওয়ার প্লে যাদের বেসিক জিরো তারাও ক্লাসগুলো করতে পারবা এবং ক্লাসগুলো সেভাবে নেওয়া হবে। আর আমার প্রশ্ন ছিল রুটিন কিভাবে কাজে লাগাবো। অলরেডি ভাইয়াই সেটা বলে দিয়েছে যে রুটিনে যেদিন যেই ক্লাসটা থাকবে আল্লাহর ওয়াস্তে সেদিন ওই ক্লাসটা করবা। এমন না এভাবে বাজায় রাখো না যে আজকে ক্লাসটা কালকে করি, আজকে তো আমার কলেজে এক্সাম আছে, আজকে ক্লাসটা আমি কালকে করে নিব। এটা করলে দেখা যাবে কালকে ডাবল ক্লাস চলে আসছে। তো 4 ঘন্টা ডাবল 8 ঘন্টার ক্লাস করা আসলে একদিনে সম্ভব না, এবং এটা তোমার ক্লাস করে লাভও হবে না। 8 ঘন্টার ক্লাস করে মানে একদিনে টানা 2টা 4 ঘন্টা ক্লাস করবে, এটা আসলে লসই হয়। সো আলটিমেটলি তুমি যদি রুটিনে স্কিপ করো তাহলে লসটা তোমাদের, কারণ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে পড়াবো। আর তুমি যদি তোমার সর্বোচ্চটা দিয়ে না থাকো, ধৈর্যটা জাস্ট না থাকে ক্লাসে থাকার, তাহলে আসলে কিছুই করার থাকবে না। এই কারণে যত প্রতিকূলতাই আসুক রুটিনটা মেনটেন করবা। ক্লাস জমিয়ে রাখা যাবে না, ক্লাস জমিয়ে রাখলে পরে প্রেসারের ঠেলায় পাওয়ার প্লে থেকে তুমি ছিটকে যাবা। দিন শেষে পাওয়ার প্লেতে আমাদের যেই সকল স্টুডেন্টরা ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করে, প্রত্যেকটা লাইভ ক্লাসে সে মনোযোগী থাকে, তারাই আমরা দেখতে পেয়েছি যে পরবর্তীতে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকা মেডিকেলে অধ্যয়নরত আছে। এটাই হচ্ছে হিস্টোরি, মানে হচ্ছে 2022, 23, 24-এর হিস্টোরি। সো 24-এরটা দেখানো হিস্টোরি হয় না, হবে ইনশাআল্লাহ হবে। তোমাদের হাত ধরে আরো অনেক বড় হিস্ট্রি তৈরি হবে। হ্যাঁ, তো আমরা কিন্তু সে সকল স্টুডেন্টকে চিনি, কারণ তারা রেগুলার আমাদের পাওয়ার প্লে ক্লাসে ছিল। তারা এখন আমাদের অ্যাডমিশন কোর্সের এক্সামগুলোতে ভালো করছে এবং তারা অ্যাডমিশনেও ভালো জায়গায় যাবে, এটা নিশ্চিত। সো তুমি জাস্ট এটুকু এনশিওর করবা রুটিন অনুযায়ী প্রত্যেকটা ক্লাস করবা, লাইভেই করবা, রেকর্ডেডের জন্য ফেলে রাখবা না, তারা দেখবা ভালো জায়গায় যাচ্ছ। তো আমার বলা হচ্ছে এইটুকুই যে রুটিন কিভাবে কাজে লাগাবা, রুটিনে যেই টাইমে যেই ক্লাস দেওয়া আছে ওই টাইমে নিজেকে ওই ক্লাসে নিয়োজিত রাখবা। দ্যাটস ইট। এটাই হচ্ছে রুটিনকে 100% কাজে লাগানোর একমাত্র উপায়। ওকে, সো দিস ইজ ইট। এটাই আর কি। তো আমাদের মেইন কথাই আসলে এটা যে দেখো পাওয়ার প্লেকে কেন আমরা বন্দি পাঠশালা বলি যেটা আমাদের ড্রিম প্রজেক্ট। এটার কারণ কি জানো? কারণ হচ্ছে এই একটা প্রজেক্টের মাধ্যমে আমরা
হাজারো শিক্ষার্থীর ড্রিম চেঞ্জ করে দিতে পারি। Right. হাজারো শিক্ষার্থীর যেই গোল ছিল, যারা মানে হারাই গেছিল, পড়াশোনার ট্র্যাক থেকে বের হয়ে গেছিল, তাদেরকে আমরা ট্র্যাকে ফিরায় এনে তাদেরকে আমরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পাবলিকান বানায় দেওয়ার যেই মানে কাজটা আমরা করতেছি, তো এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া, বড় একটা জিনিস যে আমরা অনেক শিক্ষার্থীর পাশে দাঁড়াইতে পারতেছি। তো পাওয়ার প্লে আসলে এটাই, পাওয়ার প্লে যে হিস্ট্রিগুলো না, এগুলো যদি তোমরা একটু শুনো, তোমাদের বিগত বছরে যে বড় ভাইয়া পুরো আছে তাদের কাছ থেকে শুনবা যে পাওয়ার প্লে তার লাইফে কতটা ইফেক্ট করছে, কতটা কিভাবে তাকে ইম্প্যাক্ট ফেলছে পাওয়ার প্লে। সো তুমি এটা জাস্ট বড় ভাইদের আপুদের কাছ থেকে শুনো, তাহলেই তুমি বুঝতে পারবা যে কেন পাওয়ার প্লেকে আমরা মানে এরকম ড্রিম প্রজেক্ট বলি। কারণ আমাদের এই ড্রিম প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের সর্বোচ্চ ডেডিকেশন দেই, আর যেটার মাধ্যমে তোমরা যারা অলরেডি লাইনচ্যুত ট্র্যাকচ্যুত আসো, তোমরা ট্র্যাকে চলে আসো এবং তোমরা সবাই এসএসসিতে ভালো করার পাশাপাশি অ্যাডমিশনও কিন্তু একটা ভালো রেজাল্ট করো। সো এই মুহূর্তে আমরা ডেকে নেব মাস্টার বুক কভার ডিজাইনের রেজাল্ট ঘোষণা করার জন্য কাব্য ভাইয়া এবং শুভ ভাইয়াকে। কাব্য ভাইয়া আমাদের ম্যাথ বস, কাব্য ভাইয়া ম্যাথ Thank you. শুভ ভাইয়া এবং আরেক ম্যাথ বস অনুপস্থিত আছে তোমাদের মাহির ভাইয়া। তবে তারা অনুপস্থিত থাকলেও মাহির, চিন্ময় আমাদের অনলাইনে আমাদের সাথে কানেক্টেড আছে, তারা দেখছে লাইভটা। আর আশিক ভাই তো তোমাদের সামনে একটু পরেই চলে আসতেছে। শুভ ভাই। ওকে শুভ, চলে আসো। ওকে, তো আবারও তোমাদের একটু বলতেছি যে তোমরা আমাদের গ্রুপের মধ্যে অসংখ্য ডিজাইন দিয়েছিলে এবং আমরা আসলে প্রত্যেকটা ডিজাইনে দেখেছি। আমাদের খুবই ভালো লাগতেছিল যে তোমরা স্টুডেন্ট থাকা অবস্থাতে এই ডিজাইনগুলো সাবমিট করতেছো, মানে তোমাদের এক্সট্রা কারিকুলাম বা তোমাদের ক্রিয়েটিভিটিগুলো দেখে আমরা আসলে অভিভূত হচ্ছিলাম। শুভ, তোর কাছে কি মনে হচ্ছিল? হ্যাঁ, মানে আমাদের পাওয়ার প্লে টিচাররা মিলে আমাদের একটা মেসেঞ্জার একটা গ্রুপ আছে। সো সেই গ্রুপে আমরা আমাদের পাওয়ার প্লে কোর্স কীভাবে কত বেশি ভালো করা যায়, কত সুন্দর করা যায়, এইটা নিয়ে আমরা মূলত আলোচনা করি। কিন্তু যখন এই কন্টেস্টটা আসার পর তোমাদের যে ডিজাইনগুলো আসতেছিল, সো আমাদের ওই মেসেঞ্জার গ্রুপে ওই ডিজাইনগুলোই আলোচনার বিষয় হয়ে গেছিলো যে এত সুন্দর সুন্দর ডিজাইন আসতেছিল। তা আমরা প্রথমে উইনার ঘোষণা করব হচ্ছে মাস্টার বুকের। তো মাস্টার বুকের কাভার আমরা সবচেয়ে বেশি পেয়েছি শিক্ষার্থীদের কাছ থেকে, কেননা এটা আসলে বোর্ড অ্যানালাইসিস একটা বই ছিল আমাদের এবং সেই বইয়ের কাভারটা তোমরা ডিজাইন করেছিলে। তো অনেকে বলতেছিল ভাই আমাদের কাভার থেকে আপনারা কেন আসলে চুজ করলেন না, আসলে আমাদের আলাদা ডিজাইনার আছে, সে আসলে অনেক আগে থেকে কাভার ডিজাইন করেছিল। তো এই জন্য আমরা তোমাদের থেকে কাভারটা নিইনি, আমরা আমাদের বন্দিবাসা থেকে কাভার নিয়েছি। তবে আমরা তোমাদের থেকে চ্যাম্পিয়ন ঘোষণা করতেছি। তো আমাদের মাস্টার বুকের যে চ্যাম্পিয়ন হয়েছে তার নাম হচ্ছে সাদমান আল শফিক। তার এই ডিজাইনটি আমরা হচ্ছে কি বলা যায় উইনার হিসেবে ঘোষণা করছি। তো তুমি হচ্ছ আমাদের মাস্টার বুকের যতজন সাবমিট করেছিল তার মধ্যে আমরা তোমাকে উইনার ঘোষণা করলাম। তো তোমাদের জন্য একটা গিফট ছিল, যে যারা মাস্টার বুকে যাদেরটা নেওয়া হবে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে তাদের জন্য একটা গিফট অ্যামাউন্ট ছিল। তো সেই অ্যামাউন্টের জন্য আমরা তোমাকে ফেসবুকে নক করব। তোমাকে আমাদেরকে নক করা দরকার নেই, আমরা তোমাকে ফেসবুকে নক করব, আমাদের কোনো একজন অথরিটি তোমাকে নক করবে। সো তুমি একটু মেসেঞ্জারটা একটু খেয়াল রাখিও, কারণ তোমার ফোন নাম্বার তো আমাদের কাছে নেই, তাই না? তো ওয়েলকাম তোমাকে এত সুন্দর ডিজাইন করার জন্য, এবং তুমি তোমার এই যে ডিজাইনের হাত যে তোমার অনেক সুন্দর, এটা তুমি অব্যাহত রাখবা। কেননা মনে রাখবা যে বর্তমানে কিন্তু ডিজাইনারে অনেক চাহিদা আছে মার্কেটের মধ্যে। তো শুধুমাত্র পাওয়ার পয়েন্ট শিখলাম বা আমি এআই শিখলাম বা আমি হচ্ছে ফটোশপ শিখলাম, ব্যাপারটা এরকম না, তোমাকে ডিজাইনও শিখতে হবে, ঠিক আছে? ডিজাইনটা আসলে ক্রিয়েটিভিটি অনেক। সো তোমার এই ডিজাইনটা আমাদের খুবই ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবার আমরা পরবর্তীতে চলে আসতেছি। পরবর্তী রেজাল্টটা ঘোষণা করবে হচ্ছে শুভ ভাইয়া তোমাদের সূত্র জগৎ। আমাদের সূত্র জগৎ যে বইটা আছে তোমরা দেখেছো, আমরা আমাদের সকল সূত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সকল সূত্র আমরা যে বইটার ভিতর সাজিয়ে দিয়েছি। সো সেইটার ডিজাইনার যাকে আমরা সবাই মিলে চুজ করেছি, সো সে হচ্ছে মোহাম্মদ মাহির তাজওয়ারুল রাফসান। খুবই সুন্দর একটা সূত্র জগতের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, যেখানে সূত্র জগৎ এর চারপাশে অনেকগুলো সূত্রও লেখা আছে। সো খুবই চমৎকার একটা ডিজাইন। আর সো মোহাম্মদ মাহির, তুমিও তোমার জন্য ঠিক একই কথা। দেখো মানে আপকামিং যেহেতু সব কিছু অনলাইন বেস হয়ে যাচ্ছে, সো এই জন্য ডিজাইনের যে ব্যাপারটা এটা অনেক বড় একটা মার্কেটিং। সো ডিজাইনের অনেক ডিমান্ড সামনে আসবে। সো তুমি তোমার ডিজাইনিং এই যে আইডিয়াগুলো, এই আইডিয়াগুলো যেন তুমি একটা ইনকাম সোর্স হতে পারে। আমরা টিউশনের থেকেও এই ব্যাপারগুলো আরও বেশি ক্রিয়েটিভ। সো তুমি যখন একটা ইউনিভার্সিটি লাইফে যাবা, তখন ওই সময় যে তোমার যখন কিছুটা ইনকাম করার প্রয়োজন হয়, আমরা সবাই শুধু টিউশনিটার দিকেই তাকাই, কিন্তু টিউশনের তুলনায় এই জায়গাগুলো আরও অনেক বেশি প্রেস্টিজিয়াস আমার কাছে মনে হয়। ফ্রিল্যান্সিং
হ্যাঁ, ওকে। তো এরপরে আমরা চলে আসবো হচ্ছে পাওয়ার প্লে রুটিন ফেজ 1। তো এটা হচ্ছে আমি এবং তোমাদের আব্দুর রহমান ভাইয়া মিলে আমরা তোমাদেরকে এই রুটিনটা আমরা এখন জানিয়ে দিব। তো ফেজ 1-এ আসলে আমাদের কোন কোন সাবজেক্ট থাকতেছে এবং তোমরা এখানে কোন কোন চ্যাপ্টার কমপ্লিট করতে পারবে এগুলো নিয়ে আমরা হচ্ছে এখন আলোচনা করব। ওকে, শিক্ষার্থীদের চাওয়া ছিল একটা, প্রথমত চাওয়া ছিল যে ভাইয়া টেস্ট পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষা বিবেচনা করে যেন ফেজ 1 এর রুটিন করা হয়। আমাদেরকে বারবার পেজে টেক্সট করে তোমরা জানিয়েছো। সো প্রথমত আমরা সেটা মাথায় রেখেছি। দ্বিতীয়ত ক্লাস টাইমিং এর ব্যাপারে, ক্লাস টাইমিং এর ব্যাপারেও তোমরা জানিয়েছো যে ভাইয়া এমন টাইম যেন সিলেক্ট করা হয় যেন আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের সিলেবাসটা শেষ হয়, আর দ্বিতীয়ত আমরা যেন বাসায় পড়ার সময় পাই। তো তোমাদের কথা অনুযায়ী আমরা সেই রুটিনটা তৈরি করেছি এবং টেস্ট পরীক্ষার কথা মাথায় রেখে আমরা অলমোস্ট প্রায় 20 দিনেরও বেশি সময় আমরা ক্লাস টোটালি বন্ধ রাখি নাই, অ্যাকচুয়ালি ইবিআই এর সপ্তাহে 3টা করে ক্লাস চালু রেখেছি। তো দেখা গেছে যে এই রুটিনটা তোমরা যদি মেনটেন করো, তোমরা যদি আমাদেরকে বলো যে ভাইয়া 1 মাস ক্লাস বন্ধ করে দেন, আবার মে মাসের মধ্যে রুটিন শেষ করব, তা কিন্তু পসিবল না, তাই না? তার মানে তোমাদের রুটিন কবে শেষ হবে সেটা মাথায় রেখে আমাদের আসলে সুন্দর একটা গোছানো রুটিন করতে হয়েছে। তবে তোমরা যেটা কমেন্ট করেছো, তোমরা যেটা চেয়েছো রুটিনে, সেটারই প্রতিফলন তোমরা আসলে দেখতে পাবে। তো আমরা দেখি কিরকম প্রতিফলন ঘটেছে। ওকে ওকে, আমরা আসলে রুটিনটা কিন্তু মনে হয় প্রকাশ করেছিলাম, তাই না? হ্যাঁ, আমাদের অলরেডি প্রাইভেট গ্রুপে প্রকাশ, ইভেন পাবলিকেও প্রকাশ করেছি আমরা। কিন্তু অনেকে কিছু প্রশ্ন রেখেছিলে যে এটাই কি সম্পূর্ণ রুটিন কিনা, মানে সিলেবাস শেষ হয়ে যাচ্ছে কিনা। না, এটা হচ্ছে আমাদের কিছুক্ষণ আগে দেখতে পেয়েছো ফেজ 1 এর রুটিন। আমরা পাওয়ার প্লে প্রোগ্রামের একটা বিশেষত্ব হচ্ছে 2টা ফেজ থাকে। একটা ফেজ হচ্ছে স্টার্টিংয়ে, আর একটা ফেজ থাকে হচ্ছে কামব্যাকের, অ্যাকচুয়ালি রিস্টার্ট। তো তুমি যখন টেস্ট পরীক্ষায়, অনেকেই টেস্ট পরীক্ষায় হয়তো আশানুরূপ ফলাফল করতে পারবে না, হ্যাঁ, অনেকে টেস্ট পরীক্ষায় হয়তো প্রস্তুতি গুছিয়েও নিতে পারছো না, হ্যাঁ, তো তাদের জন্য আমাদের প্রথমেই বলি 7 ফেব্রুয়ারি 2025 ফেজ 2 এর ওরিয়েন্টেশন হবে। অর্থাৎ টেস্ট পরীক্ষা ম্যাক্সিমাম কলেজেরই তখন শেষ হয়ে যাবে, কিছু কিছু কলেজের হয়তো বাকি থাকবে, তখন ফেজ 2টা শুরু হবে। তো ফেজ 1 এর রুটিনে বললাম যে তোমাদের চাওয়া পাওয়াগুলোই প্রতিফলিত হয়েছে। তো আমাদের দিনে 2টা করে ক্লাস রেখেছি আমরা, একটা হচ্ছে দুপুর 2:30-এ আর আরেকটা হচ্ছে রাত 8টায়। তো একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের মাঝখানে তুমি 2-3 ঘন্টা তুমি ব্রেক পাবা, এবং বাকি সময়টা, এই সময় খুব একটা কলেজে বা বাইরে খুব একটা কাজ থাকে না সাধারণত শিক্ষার্থীদের। তো এই গ্যাপের মাঝখানে তুমি রেস্ট নিয়ে আবারও আমাদের সাথে হয়তো ক্লাস করতে পারবে। তো কাবো শুরুর ক্লাস থেকে আমরা আসলে কাকে কাকে দেখছি এবং কিভাবে আসলে টিচারদেরকে আমরা চিন্তা করেছি। আমরা যদি প্রথমে চিন্তা করি যে আমাদের প্রথম যে 2টা ক্লাস আছে পিসিএমবি কথা আমরা চিন্তা করি, তাহলে সেখানে আমাদের সৈকত আব্দুল্লাহ ভাই হচ্ছে শুরু করবে। সেটা হচ্ছে গুণগত রসায়ন 1 আর গুণগত রসায়ন 2, আরো পর্ব আছে, আমরা নিচে দেখব। তো এরপরে ওই দিনে শনিবারে আমাদের দুপুর বেলাতে হচ্ছে আমাদের সবার প্রিয় তানভীর ভাইয়া বাংলা ক্লাস নেবে। এখানে তোমাদের টপিকের নামও দিয়ে দেওয়া আছে কিন্তু। এরপরে তুমি চিন্তা করো যে রবিবারে আমাদের রবি এবং সোম, এই 2 দিন রাত 8টার দিকে হচ্ছে চিন্ময় সাহা ক্লাস নেবে ফিজিক্সের উপরে, এবং সেটা হচ্ছে ভেক্টর 1 এবং ভেক্টর 2। এবং দেখো এই শনিবারেই শনি রবি, তো আমাদের হ্যাঁ সোমবার রবি সোম, তো হ্যাঁ, তো আমাদের এখানে একটা কথা বলে দিই, আমাদের কিন্তু রবি মঙ্গল বৃহস্পতিবার তুমি যেভাবে চিন্তা করো, তাহলে এটা কিন্তু আমাদের সিঙ্গেল ক্লাস থাকবে, আর শনি সোম বুধে কিন্তু আমাদের ডাবল ক্লাস থাকতেছে। মানে আমরা প্রতিদিন কিন্তু আবার ডাবল ক্লাস রাখি নাই। আমরা রুটিনটা কেমনভাবে সাজিয়েছি যেন আমরা টাইমলি ক্লাস শেষ করতে পারি, একইভাবে তোমাদের উপর যেন প্রেশার না পড়ে। তোমাদের উপর আমরা অনেক প্রেশার দিয়ে দিলাম, তারপর ক্লাস অনেক আগে শেষ করলাম, কোনো লাভ নাই। আমরা এমনভাবে শেষ করব যেন তোমার এইচএসসি পরীক্ষার অনেক আগে আমরা সিলেবাস শেষ করতে পারি। যদি আমরা তোমাদের এইচএসসি পরীক্ষার 15 দিন 20 দিন বা 1 মাস আগে শেষ করতে পারি, তাও আমার কাছে মনে হয় ইটস ওকে। তো আমাদের চিন্ময়ের পরে আমাদের পিসিএমবিতে আবার আমাদের আব্দুর রহমান চলে আসতেছে গুণগত রসায়ন নিয়ে, তারপরে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক মাহির ভাইয়া চলে আসতেছে ম্যাথ নিয়ে। তো একই রকমভাবে তুমি দেখবে এখানে বায়োলজি আবরার চলে আসবে, তারপরে হচ্ছে তোমার আশিক ভাইয়া চলে আসবে, তারপরে হৃদয় ভাইয়া চলে আসতেছে, পিসিএমবি কথা বলতেছি, তারপরে তোমার আচ্ছা হৃদয় ভাইয়া দিয়ে শেষ হয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের ম্যাক্সিমাম কলেজের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো যেহেতু ম্যাক্সিমাম কলেজের টেস্ট পরীক্ষা, তো তখন আসলে পিসিএমবির মতো এরকম সায়েন্সের সাবজেক্ট আমরা রাখতেছি না, তখন আমরা হচ্ছে এখানে রবি মঙ্গল বৃহস্পতিবার করে আমরা হচ্ছে তোমাদের বাংলা ইংলিশ আর হচ্ছে তোমাদের আইসিটি রাখতেছে, তো ইবিআই রাখতেছে। অর্থাৎ পুরো রুটিনটা তুমি যদি একবার দেখো, যেখানে দাগ দেওয়া হয়েছে, পুরো রুটিনটা তুমি যদি একবার দেখো তাহলে মনে করবা যে এই রুটিনটা আসলে তোমাদের জন্যই তৈরি করা হয়েছে, যেন তোমরা খুব সহজে এই রুটিনটা শেষ করতে পারো। আর আমাদের হচ্ছে 19 তারিখ থেকে, মানে 16 তারিখে হচ্ছে পিসিএমবি শেষ পর্যন্ত। হ্যাঁ, পিসিএমবির ক্লাস 16 তারিখের পরে রাখা হয়নি। ইভেন এই যে 16 দেখছো,
16 থেকে পরের মাসের 6 তারিখ পর্যন্ত, অ্যাকচুয়ালি পরের মাসের 7 তারিখে ওরিয়েন্টেশন হবে, আমরা প্রায় 25 দিনের মতো এখানে গ্যাপ রেখেছি। এই যে 16 তারিখ পর্যন্ত আমাদের 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এখানে শুধুমাত্র পিসিএমবি ক্লাস রেখেছি। কেন? দুটো কারণ ছিল এখানে। প্রথমত কারণ হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা জুন মাসে মাঝামাঝি হওয়ার কথা, তার মানে আমাদের একটা নির্দিষ্ট গ্যাপের আগে ক্লাস শেষ করতে হবে। এখন তুমি টেস্ট পরীক্ষায় ভালো করতে চাও আবার পড়তে চাও না, তা তো হবে না। তুমি সিলেবাস শেষ করতে চাও কিন্তু তোমার হাতে এখনো সময় আছে, যেমন অনেক কলেজেরই টেস্ট পরীক্ষা কিন্তু এখন শুরু হচ্ছে না, এই সময়টা তুমি কাজে লাগাইতে চাও না, তাহলে তো হবে না। টেস্ট পরীক্ষা ভালো করতে হবে, নির্দিষ্ট টাইমে সিলেবাসও শেষ করতে হবে। সো আশা করছি এই ডিসিশনটা তোমাদের জন্য খুবই পারফেক্ট একটা ডিসিশন হয়েছে। আমরা এই 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ক্লাস পিসিএমবি সহ বাংলা ইংরেজি আইসিটি রেখেছি। এরপর 19 থেকে যে 6 তারিখ পর্যন্ত এখানে সপ্তাহে 3 দিন, একদিন গ্যাপে গ্যাপে ক্লাস থাকবে ইংলিশ, বাংলা এবং আইসিটি। এখানে মাত্র কয়েকটা ক্লাস তোমার কভার হবে। অনেকের কলেজে টেস্ট পরীক্ষা থাকবে, তোমার কাজ হচ্ছে সারাদিন কলেজে টেস্ট পরীক্ষা দিবা, বাসায় পড়াশোনা করবা, শুধুমাত্র লাইভে 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসটা করবা। তাতে লাভটা কোথায় হবে? ইনস্ট্যান্ট তোমার মনে হবে টেস্ট পরীক্ষা কালকে আছে, কেন এই ক্লাসগুলো ভাড়া নিচ্ছে? তুমি প্যারাই পড়ে যাবা যখন তোমার এইচএসসি পরীক্ষা সামনে চলে আসবে। তো আশা করছি পূর্ণাঙ্গ একটা প্ল্যান তোমাদেরকে আমরা আসলে প্রোভাইড করতে পারলাম, যে প্ল্যানটা তোমাকে টেস্ট পরীক্ষায় না শুধু এইচএসসি পরীক্ষাও ভালো করতে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, তাহলে এটাই ছিল অ্যাকচুয়ালি আমাদের রুটিন, এবং এই রুটিনটা আমরা আবারও তোমাদের জন্য আমাদের পেজে, গ্রুপে, আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানেও আমরা দিয়ে দিব, আমাদের ওয়েবসাইট থেকেও তোমরা দেখতে পারবে ইনশাল্লাহ। তো এই রুটিন অনুযায়ী আমাদের হচ্ছে ফেজ 1 চলবে। তো আশা করা যায় যে তোমাদের যে টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষাটা কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে না, তোমরা খুব স্মুথলি আমাদের সাথে এই ক্লাসগুলো করতে পারবে। আর আমি তোমাদের একটা কথা বলে দিই যে তোমরা যখন আমাদের সাথে ক্লাস করবে না, তখন আসলে তোমাকে আর অন্য কোথাও ক্লাসও করা লাগবে না, তোমার কোনো অফলাইনও পড়া লাগবে না, আবার তোমার অফলাইনে এক্সাম না দিলেও চলবে, কারণ আমরা তোমাদের বাসাতে ওয়েমারটা পাঠিয়ে দিয়েছি। সেই ওয়েমারটা তোমরা কীভাবে ব্যবহার করবে সেটাকে আমরা তোমাদেরকে প্রপারলি জানিয়ে দেবো। সো আমরা তোমাদেরকে এমনভাবেই পাওয়ার প্লে প্রোগ্রামটা তোমাদের জন্য সাজিয়েছি যেন তোমরা ঘরে বসেই ফুল একটা তোমরা প্রস্তুতি নিতে পারো। তার জন্য কিন্তু তোমাদের কাছে এত আয়োজন নিয়ে এসেছি আমরা। তো আমার কাছে মনে হচ্ছে যে তোমরা যদি শুধুমাত্র পাওয়ার প্লের উপরে ডিপেন্ডেবল থাকো, তাহলে তোমাদের আর অন্য কোথাও যাওয়া লাগবে না, শুধু পাওয়ার প্লে দিয়ে তোমরা তোমাদের পুরো এইচএসসি প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলতে পারবে। আর আমাদের টিচার্স প্যানেলে তোমরা দেখেছো এবার হিউজ পরিবর্তন এসেছে, এবং শিক্ষার্থীরা যে টিচার্স প্যানেলকে পছন্দ করে আমরা কিন্তু আসলে সেই টিচার্স প্যানেলকে এখানে রেখেছি। তো আমার কাছে মনে হয় টিচার্স প্যানেল বলো, ম্যাটেরিয়ালস বলো, ক্লাস বলো, রুটিন বলো, সব কিছু কিন্তু আসলে তোমাদের ফেভারে আছে। তো যেহেতু সব কিছু তোমাদের ফেভারে আছে, তাহলে আর দেরি কেন, আমাদের পুরো পাওয়ার প্লের সাথেই তুমি তোমার জার্নিটা শেষ করে দাও। আর ছোট্ট একটা আমি টপিকের বাইরে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই আমাদের পেজে মেসেজ দিচ্ছিলে যে ভাই আমাদেরকে যে আপনারা প্রোমো কোডগুলো দিয়েছেন, বা যারা তোমরা প্রি বুকিং করেছো বা আমাদের পেড কোর্সে ছিলে, তো এই প্রোমো কোডগুলো আসলে আমরা কবে পর্যন্ত ইউজ করতে পারবো, আজকে কি সেটা লাস্ট ডেট কিনা? তোমরা এই প্রোমো কোডগুলো হচ্ছে 10 তারিখ পর্যন্ত ইউজ করতে পারবে, এবং তারপরে আরও ইউজ করা যাবে কিনা সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে, বা আমাদের বন্দিবাসলা পেজে আমরা জানিয়ে দিব। তবে তোমরা 10 তারিখ পর্যন্ত আমরা তোমাদেরকে যে প্রোমো কোডটা পাঠিয়ে দিয়েছিলাম সেই প্রোমো কোডটা তোমরা ইউজ করতে পারবে। সো চিন্তার কোনো কারণ নেই, কেননা আমরা তোমাদেরকে খুব একটা প্রেশার দিচ্ছি না যে তোমরা আজকেই তোমরা ইউজ করে ফেলো। তোমরা 10 তারিখ পর্যন্ত তোমরা সময় নাও, নিয়ে তারপর তোমরা ধীরে ধীরে এনরোল করো। সো এটা হচ্ছে তোমাদের জন্য আমাদের একটা ছোট্ট গিফট নতুন বছর উপলক্ষে। আচ্ছা, আর তোমাদের আরেকটা কনফিউশন ক্লিয়ার করি। এই যে আমাদের সেকেন্ড ফেজটা শুরু হবে 7 ফেব্রুয়ারি থেকে, ঠিক যেমন এই রুটিনটা করার আগে তোমাদের মতামতকে প্রাধান্য দিয়েছি, তোমাদের মতামতকে প্রাধান্য দিয়েছি, তোমাদের মতামতই আসলে এই রুটিনটা পাবলিশড হয়েছে। ঠিক 7 তারিখের পরে ফেজ 2 এর রুটিন পাবলিশের আগেও আমরা তোমাদের মতামত নিব, তোমাদের মতামত অনুযায়ী আমরা পরবর্তী ডিসিশন নিব যে আমরা কিভাবে পরবর্তী রুটিনটা সাজাইতে পারি। সো আমরা চাই পাওয়ার প্লে প্রোগ্রামটা শুধু আমাদের সিদ্ধান্তে না, পাওয়ার প্লে প্রোগ্রামটা যেন তোমাদের সিদ্ধান্তে, তোমাদের মতামত অনুযায়ী, তোমাদের সুবিধা অনুযায়ী যেন চলতে থাকে। সো এই তো এই হচ্ছে আমাদের রুটিন। ওয়েবসাইটে গেলে তোমরা রুটিনটা পেয়ে যাবা। সো ওকে, হ্যাঁ ওকে, ওটা হয়ে গেছে। তো আমরা সবসময় কিন্তু একটা কথা বলে আসতেছি যে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে তুমি যদি ইনরোল থাকো, অর্থাৎ আমাদের পাওয়ার প্লে যে কোনো শিক্ষার্থী কিন্তু অন্যান্য শিক্ষার্থী থেকে কয়েকটা ধাপ এগিয়ে থাকে। সেখানে আমরা টোটাল 8টা ধাপের কথা বলতেছিলাম। এটা আমরা শুরু থেকে বলে আসছি যে আমরা আমাদের পাওয়ার প্লে শিক্ষার্থীদের আমরা 8টা ধাপে এগিয়ে রাখবো। তাহলে এই যে 8টা ধাপ আছে, এই 8টা ধাপ আসলে কি কি সেগুলো আমরা তোমাদেরকে এর আগেও জানিয়েছি, আজকেও আমরা তোমাদেরকে শর্টলি এগুলোকে জানিয়ে দেবো যে তুমি যদি আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে থাকো, তাহলে অন্যান্য শিক্ষার্থীর তুলনায় তুমি কিভাবে 8টি ধাপে এগিয়ে থাকবে সেটা এখন তোমাকে জানতে হবে। তো হৃদয়, এই যে আমাদের 8টি ধাপ আছে, তো এই 8টি ধাপের মধ্যে তো প্রথম যে ধাপটা সেটা হচ্ছে মাস্টার বুক। হ্যাঁ, আচ্ছা, তো মাস্টার বুকের জায়গাটা থেকে যদি আমি বলি,
মাস্টার বুক, হ্যাঁ, একটা ডিফারেন্ট একটা বলতে পারো তোমাদের জন্য একটা এডিশন এই বছরের পাওয়ার প্লেতে। তো এই ডিফারেন্ট এডিশন যে মাস্টার বুক, এটা কতটুকু হেল্পফুল হবে, কিভাবে তুমি কাজে লাগাবা এবং আমরা কিভাবে সাজিয়েছি। তো প্রথমত আমি তোমাদেরকে বলবো যে আমরা কিভাবে সাজাইছি, এবং সেকেন্ডলি তোমাকে এটা বলবো যে তুমি এটাকে কিভাবে পড়বা। তো প্রথমত মাস্টার বুকে তুমি যখনই খুলবা, তুমি ফার্স্টেই দেখবা একটা বোর্ড অ্যানালাইসিস আছে, যে কোন টপিক থেকে কোন বোর্ডে কতবার আসছে, কোন টপিকটা কতবার বোর্ডে আসছে সেটা পাবা। তুমি একটা গ্রাফ পাবা, যেই গ্রাফে তুমি যদি 10 সেকেন্ড তাকায় থাকো, তুমি 10 সেকেন্ডেই বুঝে যাবা আমার একটা চ্যাপ্টারে কোন টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোন টপিক সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। তুমি 10 সেকেন্ড লাগবে তোমার ওই জিনিসটা বুঝতে। তারপরে তুমি বুঝে গেলা যে একটা চ্যাপ্টারে আমার কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, সিকিউতে বেশি আসে। এরপরে তোমার দরকার যে একটা সিকিউতে আমরা জানি 4টা সেগমেন্ট থাকে, ক, খ, গ, ঘ। তাহলে এই ক, খতে কোন ধরনের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো তুমি দেখবা এবং সলিউশনটা তুমি পরে অনলাইনে দেখে নিতে পারবা। তো প্রশ্নগুলো তোমার সামনে থাকবে এবং তুমি দেখবা যে তুমি যখন আমাদের ক্লাস করবা, তোমার না এমনিই অ্যান্সারটা মাথায় চলে আসবে। দেখবা আমরা ক্লাসেই ওই ক এর অ্যান্সারগুলো তুমি ক্লাস করলেই পেরে যাচ্ছ, বা খ এর অ্যান্সার যাই বলো সবগুলো পারতেছো। এরপরে গ, ঘ থাকবে। গ, ঘতেও আমরা ওইভাবে রেখেছি যে বিগত বছরের বোর্ডগুলোতে কোন টপিকগুলো থেকে গতে বেশি প্রশ্ন আসছে এবং সেগুলোর উত্তরও তোমরা পাবা অনলাইনে। ঘ এর উত্তরও তোমরা সেম, সবগুলোর উত্তর তোমরা পাবা। তবে এগুলার উত্তর কিন্তু আলটিমেটলি তুমি ক্লাসেই দেখবা সব পড়ানো হচ্ছে, ক্লাসেই সবকিছুর উত্তর পড়ানো হচ্ছে। ওকে, তারপরে এগুলো সাজানোর পরে তোমার কাছে আমাদের থাকতেছে হচ্ছে যে ওইখানে আমরা যেমন কিছু জায়গায় রাখছি যে অ্যাডমিশন, যেমন বায়োলজির ক্ষেত্রে আমাদের মেডিকেলে কিছু টপিক থাকে যে এই টপিকগুলো থেকে অ্যাডমিশন আসছে। সো যেমন এইরকম কিছু টপিক রাখছি যে এই টপিকটা থেকে অ্যাডমিশনে একটু প্রশ্ন আসতে পারে গুরুত্বপূর্ণ। এরপরে তুমি কি লাগবে, এত কিছু করার পরে তোমার লাগবে হচ্ছে যে আমি ভাই একটু প্র্যাকটিস করব। তো প্র্যাকটিসের জন্য তুমি প্রতি চ্যাপ্টারে এরকম 25টা এমসিকিউ পাচ্ছ, তারপরে অনেকগুলো সিকিউ পাচ্ছ, এক এক চ্যাপ্টার এক এক অনুযায়ী সিকিউ। তো ওগুলো তুমি বাসায় বসে প্র্যাকটিস করতে পারবা। এইভাবে আমরা সাজাইছি। এখন যদি আমি শর্টলি বলি যে ভাই আমাকে কিভাবে পড়তে হবে, তাহলে আমি কিভাবে মাস্টার বুক পড়বো। তুমি হচ্ছে মাস্টার বুকটা প্রথমে খুলবা, একটা চ্যাপ্টার ধরো আমাদের ক্লাস হলো, হ্যাঁ, ধরো সৈকত ভাই প্রথমে গুণগত রসায়ন পড়াইছে। এখন গুণগত রসায়ন যখন পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তুমি চ্যাপ্টার কমপ্লিটের সাথে সাথে তুমি মাস্টার বুকটা আগে দেখবা। হ্যাঁ, তুমি দেখলা যে আচ্ছা ভাইয়া তো এই টপিকগুলা সবই পড়াইছে, আমরা ক্লাসে সবই পড়াবো, তবে দেখবা যে ভাইয়া এগুলো তো অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং দেখবা এগুলাই মাস্টার বুকে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো তুমি তখন ওই অনুযায়ী এই টপিকগুলোতে বেশি গুরুত্ব দিবা। ধরো গুণগত রসায়ন আমরা কি দেখি, ওই যে দ্রাব্যতা এসবই বেশি আসে, কোয়ান্টাম সংখ্যা এগুলাই আমরা কেমিস্ট্রিতে পড়তাম। তো তুমি যখন এগুলাই দেখবা, এগুলাই সলভ করবা। এরপরে ক, খ এর উত্তরটা দেখে নিবা। তুমি পড়তে গেলে ক, খ, ক এর প্রশ্নগুলা উত্তর দেখে নিলা, খ এরও সেম, গ, ঘ দেখলা যে কিভাবে উত্তরগুলা অ্যান্সারগুলা করতে হয়, এগুলার মাস্টার বুকের মাধ্যমে তুমি শিওর হয়ে নিলা। আর কি লাগবে যে ভাইয়া পুরো চ্যাপ্টারটা পড়ছি, কনসেপ্ট পড়ছি, তথ্য পড়ছি, সব পড়ছি, এইবার আমার লাগবে আমি একটা প্র্যাকটিস করব। যাই আমি হচ্ছে যে মাস্টার বুকের যে এমসিকিউ এক্সামটা আছে, এমসিকিউ এক্সামটা দিয়ে আসি। আমার একটু সিকিউ প্র্যাকটিস করতে মন চাচ্ছে, যে আমি ব্রেন স্টর্মিং করবো যে আমার পারি কিনা, আমি সিকিউ একটা থেকে অ্যান্সারটা বের করতে পারি কিনা। ওকে, ওই যে মাস্টার বুকের পিছনে তুমি প্রতি চ্যাপ্টার শেষে দেখবা সিকিউ দেওয়া আছে, তো সিকিউ থেকে তুমি বের করো। তুমি হয়তো নোট করবা না, তুমি বের করো যে এইটার অ্যান্সার এইটাকে এইভাবে লিখবো, মাথায় জাস্ট রেডি রাখবা। তো এইভাবে করলে আমার মনে হয় মাস্টার বুকের মাধ্যমে তোমার পুরো প্রিপারেশনটা একদম A to Z কমপ্লিট হবে। তোমাদের হৃদয় ভাই কিন্তু মাত্রই বললো যে তোমরা এমসিকিউ এক্সাম দিবা, সিকিউ এক্সাম দিবা। তাহলে ওই যে এমসিকিউ এক্সামটা দিবা, এটা কোথায় দিবা? সিকিউ এক্সাম তুমি তোমার খাতায় দিতে পারতেছো, খালি খাতা দিতে পারতেছো, বাট এমসিকিউ এক্সামটা দেওয়ার জন্য অবশ্যই কি লাগবে, একটা ওএমআর শিট লাগবে। তো তার জন্য আমরা তোমাদেরকে দিচ্ছি হচ্ছে ওএমআর বুক। অর্থাৎ তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ওই যে চ্যাপ্টার ভিত্তিক আমরা তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি, সেই প্রশ্নগুলোর জন্য তুমি কথায় উত্তর করবে, তার জন্য কিন্তু আমরা তোমাদেরকে ওএমআর শিট দিয়েছি। সবগুলো শিট মিলে একটা আমরা তোমাদেরকে বই পাঠিয়ে দিয়েছি। আর এগুলোর অ্যান্সার তুমি যদি একবারে পেতে চাও, তাহলে আমাদের এখানে একটা সিগমা অ্যাপ থাকবে। সেই সিগমা অ্যাপের মাধ্যমে তুমি শুধুমাত্র স্ক্যানের মাধ্যমে তুমি জেনে যেতে পারবে যে তুমি আসলে হাজারো শিক্ষার্থীর মাধ্যমে মধ্যে তোমার পজিশনটা কত। অনলাইনে তুমি তো এক্সাম দিতে পারতেছে, বাট অফলাইনে তুমি ওই যে এক্সাম দিবে ওই মার্কশিটে, সে তুমি হয় অ্যান্সার দেখে দেখে করতে পারো, অথবা তুমি হচ্ছে সিগমা অ্যাপের মাধ্যমে জাস্ট স্ক্যান করবা। স্ক্যান করলে তোমাকে তারা বলে দিবে যে তোমার এটা কারেক্ট, ওইটা ভুল, ভুলের উত্তর দিয়ে দিবে। একই সাথে হচ্ছে যে এর আগেও মানে তোমার আগেও আরো কতজন শিক্ষার্থী ওইখানে স্ক্যান করে এক্সাম দিয়েছিল, তাদের
বোর্ডের পজিশন কত, সেটার সবগুলো বিবেচনা করে তোমার পজিশনটা কত সেটা তুমি জানতে পারবা। কিন্তু অর্থাৎ তুমি ঘরে বসে ওই মাসিতে এক্সাম দিচ্ছ এবং খাতা কাটার জন্য তোমাকে কোনো প্রেসারে নিতে হবে না, শুধুমাত্র একটা স্ক্যান করতে হবে, এবং যেটা আমরা তোমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে আমরা সেটা জানিয়ে দেব। এবং অলরেডি আমাদের সিগমা অ্যাপের মধ্যে আমরা প্রশ্ন ইনপুট দিয়েছি, আমাদের উত্তরে ইনপুট দেওয়া হচ্ছে, এবং তোমরা সেটাকে কিভাবে ইউজ করবা সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব। এতদিন ধরে তোমরা অনেকে বলতেছিল ভাই ওই মাস শিট কিভাবে ইউজ করব, তারপরে বাকিগুলো কিভাবে ইউজ করবো, আমরা সবগুলো তোমাদেরকে জানাবো। কারণ আসলে আমরা তো তোমাদের জার্নি শুরু করবো 2025 সালে জানুয়ারি থেকে। এটা যে ব্যাকএন্ডে যে কাজগুলো আছে সেই কাজগুলো তো আমাদেরকে কমপ্লিট করতে হবে। তারপর না আমরা তোমাদেরকে বলবো যে হ্যাঁ তোমরা এটাকে এভাবে করো। আমরা তোমাদেরকে সব দিয়ে দিয়েছি, আমরা ডিসেম্বর পর্যন্ত আমরা ব্যাকএন্ডে কাজ করেছি। এখন আমরা হচ্ছে জানুয়ারি আজকে শুরু হলো, এবং আমরা আগামী যে 3 তারিখ থেকে ক্লাস শুরু হবে সেই 3 তারিখ থেকে ক্লাসের জন্য তোমরা মাস্টার বুকটা কিভাবে ইউজ করবা, এটা সলিউশনটা তোমরা কখন পাবা, তারপরে এই যে এক্সামগুলোর সলিউশন তোমরা কিভাবে পাবা, সবকিছু আমরা এখন তোমাদেরকে ডে বাই ডে জানিয়ে দিব। যেমন আমরা এই যে ওয়েমারটা তোমরা কিভাবে ইউজ করবা সেটা আমরা তোমাদেরকে আগামীকাল বা আগামী পরশু দিনের মধ্যে আমরা তোমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে জানিয়ে দিব যে তোমরা এটাকে এভাবে ইউজ করবা, এই অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। অর্থাৎ একটু অপেক্ষা করতে হবে, কেননা আমাদের এখনো অনেক শিক্ষার্থী, বলা যায় প্রায় 500-600 শিক্ষার্থীকে আমাদেরকে এখনো ম্যাটেরিয়ালস পাঠানো বাকি আছে। তো সমস্যা নেই, তোমরা যারা যারা এনরোল করতেছো তারা একটু মনে রাখিও যে আমাদের এখন মোটামুটি 6 থেকে 7 দিনের একটা সময় লাগতেছে তোমাদেরকে ম্যাটেরিয়ালসগুলো পাঠানোর জন্য, বা এটা কারো কারো ক্ষেত্রে 10 দিনও হয়ে যাচ্ছে। বাট আমাদের যখন ম্যাক্সিমাম শিক্ষার্থীকে পাঠানো হয়ে যাবে তখন আমাদের এই সময়টা কমে সেটা 3 থেকে 4 দিন লাগবে। তো আরেকটা কথা হচ্ছে যে তুমি যখনই এনরোল করো না কেন এই ম্যাটেরিয়ালসগুলো তুমি কিন্তু পাবাই। অনেকে বলে যে ভাইয়া আমি তো দেরিতে একটু ভর্তি হতে পারি, আমার জন্য কি এই ম্যাটেরিয়ালসগুলো থাকবে কিনা। তোমাদের সবার জন্য একটাই কথা, তুমি পাওয়ার প্লে প্রোগ্রামের লাস্ট দিনও যদি তুমি এনরোল করো তাও তুমি হচ্ছে এই ম্যাটেরিয়ালসগুলো পাবে। আমরা আমাদের ঢাবিতে আমরা সেম ভাবে বলেছিলাম যে তোমরা যদি লাস্ট দিনও আমাদের ঢাবি প্রোগ্রামে ভর্তি হও তাহলে তুমি এই ম্যাটেরিয়ালসগুলো পাবা, যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের টার্গেট ডিউ প্রোগ্রামে দিয়েছিলাম। এখনো আমাদের সেই প্রোগ্রামে এনরোল করতেছে অনেক শিক্ষার্থীরা, এবং তাদেরকে আমরা কিন্তু সেম ভাবে তাদেরকে আমরা ম্যাটেরিয়ালস পাঠাচ্ছি। সো ম্যাটেরিয়ালস নিয়ে কোনো চিন্তা করো না, আমাদের কাছে এখন এভেলেবল ম্যাটেরিয়ালস আছে। তো তুমি যখনই এনরোল করো না কেন তুমি কিন্তু ম্যাটেরিয়ালস পাবাই, কারণ আমরা ম্যাটেরিয়ালস সহ তোমাদের কাছে আমরা কোর্স ফিটা তোমাদের ধার্য করেছিলাম। ওকে, সো আমাদের এইবারের আরেকটা স্পেশাল আকর্ষণ আমাদের হচ্ছে সূত্র জগৎ বইটা। তো এর জন্য আমি শুভ ভাইকে একটু বলবো, ভাইয়া সূত্র জগৎ নিয়ে যথেষ্ট টাইম এবং এফোর্ট সবকিছু দিয়েছেন, এবং ভাইয়া এটা পুরোপুরি দায়িত্বে, সার্বিক দায়িত্বে ছিলেন। সো আমি শুভ ভাইকে একটু বলছি, ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম। সো আমরা হচ্ছে মাস্টার বুক নিয়ে জানলাম। সো মাস্টার বুকের মতো আমরা সবসময় আমাদের ক্লাসের পরে যে মাস্টার বুকটা নিয়ে সবসময় হচ্ছে পড়াশোনা করব, মাস্টার বুকের গুরুত্ব ইত্যাদি সম্পর্কে সবকিছু তোমরা জানলা। সো এখন এই সূত্র জগৎ বইটা আসলে কখন লাগবে? আমরা মানে স্পেশালি আমাদের যুগটাতেও যখন কোনো একটা সূত্রের প্রয়োজন হয়, আমরা পড়াশোনা করেছি, আমরা আমাদের যে পড়ার টেবিলের উপরে টাঙিয়ে রেখেছি, এবং আমরা যখন পড়েছি যখন একটা সূত্রের প্রয়োজন হয় আমরা ওইখান থেকে দেখে নিয়েছি। এই কাজটা আমরা করেছি, আমি জানি তোমরাও ছোটকালে করেছো এই কাজটা। কিন্তু এখন স্মার্ট যুগ এসে গেছে এবং আমাদের আরো বেশি সূত্রের প্রয়োজন। সেজন্য তোমাদের পড়াশোনাটাকে আরো সহজ করার জন্য আমরা এই বইটা রেডি করেছি, অর্থাৎ সূত্র জগৎ বইটা। সো সূত্র জগৎ বইটা তুমি কখন পড়বা বা কিভাবে পড়বা এটা যদি বলি, যে আমরা প্রতিটা ক্লাস টাইমে একটা প্রবলেম সলভ করতে গেলে আমাদের এই সূত্র জগৎ বইটা প্রয়োজন হবে। ইভেন তুমি যখন এমসিকিউ সলভ করতেছো তখন দেখবা এই সূত্র জগৎ বইটা তুমি অনেক বেসিক জানো না বা তুমি ক্লাস করো নাই, এরকম অবস্থাতেও কেবলমাত্র এই সূত্র জগৎ এই একটা বইয়ের সাহায্যেই তুমি কিন্তু অনেক, অর্থাৎ ম্যাক্সিমাম এমসিকিউ সলভ করে ফেলতে পারবা। এবার আমি এইটার ম্যাথ অংশটা নিয়ে একটু কথা বলি, যেহেতু আমি এই ম্যাথ অংশটায় অনেক বেশি সময় দিয়েছি। সো ম্যাথ অংশটা টাইপ ভিত্তিকভাবে আলোচনা করা আছে। সো এই যেরকম একটা সরলরেখা, এই অধ্যায়টার কথা যদি বলি, যে এখানে দূরত্ব সংক্রান্ত বেসিক অনেক কথাবার্তা আমরা ক্লাসে বলবো, এবং এই কথাবার্তাগুলোর একটা ফাইনেস্ট যা মূল কথা সেগুলো এই টাইপের ভিতরে এখানে আলোচনা করা আছে। যে দুইটা বিন্দু দূরত্ব কিরকম হতে পারে, যদি একটা বিন্দু থেকে একটা বিন্দু হয়, একটা রেখা থেকে একটা বিন্দু হয়, যদি দুইটা পোলার স্থানাঙ্কে যদি হয় তখন দূরত্ব কত, ইত্যাদি সব কিছু এখানে আছে। শুধুমাত্র দূরত্ব না, কার্তেশীয় পোলার স্থানাঙ্ক, বিভক্তিকরণ, প্রতিবিম্ব, ঢাল নির্ণয়, প্রত্যেকটা জিনিস টাইপ ভিত্তিক আকারে আছে এখানে। সো তাহলে তোমরা যখন এমসিকিউ সলভ করতে যাবা এই বইটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো আমার মনে হয় যারা এই সূত্র জগৎ বইটার বেস্ট ইউজ করতে পারবে তারা এমসিকিউতে অনেক বেশি বেনিফিটেড হবে, পাশাপাশি তার সিকিউতেও
তাদের যখনই দরকার তখন এই সূত্রগুলো দেখে নিতে পারবে। সো আশা করি এই বইটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। সো যারা অলরেডি হাতে পেয়ে গিয়েছো তোমরা তো জানোই যে বইটা আসলে কিরকম, বাট যারা এখনো আমাদের সাথে যুক্ত হও নাই বা এখন হাতে পাও নাই, সো আমার মনে হয় তোমরা যখন এটা হাতে পাবা তখন বুঝতে পারবা যে এটা আসলে তোমার আপকামিং এই পাওয়ার প্লে টাইমে পড়াশোনাটাকে অনেক বেশি সহজ করে দিবে, অনেক বেশি সহজ করে দিবে। সো ধন্যবাদ। এবার আমরা পরবর্তী ফিচার নিয়ে যদি একটু কথা বলি, এটা নিয়ে তোমাদের কাপু ভাই অলরেডি বলে দিয়েছে। আচ্ছা, এবার 4 নাম্বারটা হচ্ছে এইচএসসি পাওয়ার প্লের টি শার্ট। সো আমি যেহেতু এটা পরা আছি, সো এটা তোমরা দেখতেই পাচ্ছ একটা সুন্দর একটা টি শার্ট। সো এটা আমরাও যেই টি শার্টটাই পরেছি তোমরা কিন্তু ঠিক একই টি শার্টটা পরবা, অর্থাৎ তোমাদের লট থেকে এই টি শার্টগুলো নেওয়া। সো আমরা যখন সবাই এখানে দাঁড়িয়েছিলাম দেখছো কতটা সুন্দর লাগছে। সো আশা করি যে তোমরা যখন তোমাদের কলেজের অনেক ফ্রেন্ড একসাথে দাঁড়াবা তখন আমাদের ভিতরে যেরকম একটা ভাইব আছে তোমাদের ভিতরে এরকম একটা পাওয়ার প্লে একটা ভাইব থাকবে। সো এটা খুবই চমৎকার একটা টি শার্ট। পাওয়ার প্লে আমাদের এর আগে যতগুলো টি শার্ট হয়েছে সো সবচেয়ে বেশি কমফোর্টেবল এবং সবচেয়ে বেশি সুন্দর টি শার্ট হচ্ছে এটা। সো যখন এটা পাবা আমার মনে হয় তোমার জন্য এটা খুবই আরামদায়ক হবে। সো আমরা পরবর্তী ফিচার নিয়ে বলি। সো স্টাডি প্ল্যানার, এটা কি বলবে রমান চলো। থ্যাংক ইউ শুভ। আমাদের কোর্সের আরেকটা ইউনিক ফিচার, এটা যারা পাওয়ার প্লে প্রোগ্রামে অলরেডি ভর্তি হয়েছে তোমাদের সবার পড়ার টেবিলে কিন্তু দেখো এই স্টাডি প্ল্যানারটা কিন্তু তোমাদের পড়ার টেবিলে আছে। এটা আসলে কিভাবে ইউজ করতেছো, কিভাবে এটা ইফেক্টিভলি কাজে লাগানো যায় আমি সেটা বলবো। তবে প্রথমে বলি যে এই স্টাডি প্ল্যানারটা হচ্ছে তোমার বাম কাঁধের ফেরেস্তা ডান কাঁধের ফেরেস্তা কি কাজ করে বলো তো? ওদের কাজ হচ্ছে তুমি কি কাজ করতেছো সেগুলো লিখে ফেলা, তাই না? নোট ডাউন করে তোমাকে রিমাইন্ডার দেওয়া। যদিও আসলে ব্যাপারটা আসলে এরকম যে একজন শিক্ষার্থী হিসেবে তোমার মেইন কাজটা কি পড়াশোনা করা, তাই না? তো সেই পড়াশোনা করতে যে তুমি রেগুলার কতটুকু প্রোগ্রেস করছো, তোমার কতটুকু পড়া বাকি থাকছে সেইটা তুমি এই তোমার আমলনামাতে দেখলেই বুঝতে পারবা। তো চলো স্টাডি প্ল্যানার বা তোমাদের জন্য এই যে প্ল্যানারটা তোমাদেরকে বাসায় পাঠানো হয়েছে এখানে কি কি কাজ করবে দেখো। আমরা যদি ফিজিক্সে চলে যাই, একটা অধ্যায়কে অনেকগুলো পার্টে ভাগ করা হয়েছে। দেখো একটা অধ্যায়ের ক্লাস, বুক, সিকিউ, এমসিকিউ, এক্সাম এবং মার্কস। তো পুরো ফিজিক্সে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের তোমার ক্লাসটা তুমি করছো কিনা, মাস্টার বুক থেকে তুমি রিভাইজটা করছো কিনা, সিকিউ এমসিকিউ সলভ করছো কিনা, ইভেন এক্সাম যেটা দিচ্ছ সেটা টিক মার্কস দিয়ে তুমি যে এক্সামটা দিছো এবং সবশেষ কত মার্কস পাচ্ছ। তো তোমার ধরো তুমি প্রথম এক্সামে পাইছো 25 মার্কস, পরের এক্সামে তুমি পাইছো 26 মার্কস, তারপরের এক্সামে তুমি পাইছো 27 মার্কস। তো এইভাবে করে করে যখন তুমি প্রতিদিন একটু একটু করে আপডেট করছো তখন তুমি এই প্ল্যানার দেখে কিন্তু অনেক বেশি মোটিভেট ফিল করবা যে আমি আরো বেশি ভালো করছি। বিপরীতে হঠাৎ করে কোনো একটা এক্সামে তোমার মার্কস কমে গেছে, অথবা তোমাদের ইয়াসিন ভাই যেটা বলছিল যে রেগুলার ক্লাসটা লাইভে করা, তুমি কোন কোন ক্লাসগুলো লাইভে করেছো কোনগুলো লাইভে করো নাই সেটা কিন্তু এই স্টাডি প্ল্যানার দেখলে বুঝে ফেলতে পারবা। সো তোমাদের অনেকেই আসলে একাডেমিকের প্রিপারেশন বলো যে কোনো প্রিপারেশন তোমরা আসলে ট্রেস করতে পারো না যে আমি কতটুকু আগাইলাম, কতটুকু পড়া বাকি আছে। সো এই স্টাডি প্ল্যানারটা তোমাকে ডে টু ডে আপডেট রাখতে হেল্প করবে। ইভেন তোমার এক্সামের মার্কসগুলো তোমাকে আরো বেশি মোটিভেট রাখবে যদি তুমি এক্সামের মার্কসগুলো আরো বেশি আপডেট করতে পারো। সো শুধু ফিজিক্স কেমিস্ট্রি না, সবগুলো সাবজেক্টের জন্য তোমাদের বাসায় এই স্টাডি প্ল্যানারটা পাঠানো হয়েছে। আশা করছি এটা যদি ইফেক্টিভলি ব্যবহার করতে পারো তোমরা, তাহলে পাওয়ার প্লে প্রোগ্রাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কখন কি করছো তার পূর্ণাঙ্গ আমলনামা তোমরা এখানে দেখতে পাবা। সো এটা এবছরের জন্য দারুণ একটা সংযোজন ছিল, আশা করছি শিক্ষার্থীদেরকে অনেক বেশি হেল্প করবে। সো আমরা পরবর্তী ফিচারে চলে যাব, টিচার প্যানেল। তো টিচার প্যানেলটা আমাদের ইয়াসিন ভাইয়া এবং পারভেজ ভাইয়া আসবে এবং ডিডিটি ভাইয়া আসবে আমাদের টিচার প্যানেল পাবলিশ করার জন্য। সো আমরা ডেকে নিচ্ছি আমাদের আশিক ভাইয়াকে এবং একই সাথে আমাদের ডিডিটি ভাইয়াকে। সো টিচার প্যানেল নিয়ে তোমাদের অনেকের আগ্রহের জায়গা ছিল, টিচার প্যানেল এবছর কে কে টিচার প্যানেলে থাকছে। হ্যাঁ, তো তো এই তো আমরা ডেকে নিচ্ছি পারভেজ ভাই কোন টিচার প্যানেলে আছে, মানে কোন সাবজেক্টের প্যানেলে আছে? আইসিটি দেখা যাবে, আসেন। তো ডিডিটি ভাইয়াকে ডেকে নিচ্ছি। সেটা কি চার্জ নাই? হ্যালো হ্যালো হ্যালো। তো টিচার প্যানেল সম্পর্কে আপনি কিছু বলো। পাওয়ার প্লে টিচার, ওকে। সো পাওয়ার প্লে টিচার প্যানেল ফিজিক্স ডিপার্টমেন্ট। আচ্ছা, শুরুতেই আসি ফিজিক্স ডিপার্টমেন্ট। আজকে শুরু থেকে
তুই এমন করতেছিস কেন? আর শুরু থেকে যখন লাইভে ছিলাম একটা কথা অলরেডি বলতেছিল, পারভেজ বলছে, তোমাদের সৈকত ভাই বলছে যে তোমার এই একাডেমিক লাইফে 180 ডিগ্রি টার্নিং পয়েন্ট হচ্ছে তোমাদের পাওয়ার প্লে। এখন আমাদের পাওয়ার প্লেতে মোটামুটি ধরো তুমি ভালো পড়তেছো, পড়াশোনার অবস্থা ভালো, পড়াশোনার অবস্থা মোটামুটি, কিংবা পড়াশোনার অবস্থা আইসিইউতে আছে, এরকম 3 ধরনের স্টুডেন্টই পাওয়া যায়। এখন এই যে কম্বোটা, এই কম্বোটা থেকে তুমি আসলে কোন দিকে যাবা, তোমার টার্নিংটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, সেটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করতেছে তুমি পাওয়ার প্লে ক্লাসগুলো কিভাবে করতেছো, এই রুটিনটা কিভাবে মানতেছো এবং পড়ার টেবিলে তুমি সময় দিতেছো কিনা। আর বাকি আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে তোমরা যে বিশ্বাসটা নিয়ে আমাদের কাছে এসেছো, যে বিশ্বাসটা আমাদের উপর রেখেছো, সেই দায়িত্বটা আমরা যথাযথভাবে পালন করি কিনা। তো ইনশাল্লাহ এই বিষয়ে আমরা বদ্ধপরিকর, আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা ক্লাস এবং যেই আদার্স যে দায়িত্বগুলো আছে সেগুলো ঠিকঠাক পালন করব, বাকিটা তোমার উপর। আর সেই ক্লাস থেকে শুরু করে বাকি সকল দায়িত্ব আমাদের যে টিচার প্যানেল অলরেডি তোমরা জানো, তারপর আবার নতুন করে পরিচয় করে দিচ্ছি। শুরুতেই আমাদের মাইটি ফিজিক্স ডিপার্টমেন্টে দুহাত প্রসারিত করে অনেকক্ষণ ধরে নাম শুনতে চাচ্ছে তোমাদের ইয়াসিন ভাইয়া, সাথে ইটস ইয়োর আশিকুর রহমান আশিক ভাইয়া, এবং সুদূর লন্ডন থেকে থাকবে তোমাদের চিন্ময় ভাইয়া। তো এই যে একটা প্যানেল, এই যে একটা কম্বো, অসাধারণ একটা দারুণ কম্বো। তোমরা জানো তোমরা 3 জনেরই ক্লাস করেছো, 3 জন বস টিচার আমাদের ফিজিক্সের। তো হোপফুলি এই প্যানেলের সাথে আগানোর পরে ফিজিক্স নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না। ইয়াসিন এবং আচ্ছা, আমি আশিক বলো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তোমরাও যেমন অপেক্ষা করতেছিলে এই জানুয়ারি মাসটা কখন আসবে, কবে ক্লাস শুরু হবে, আমরাও তোমাদের মতো আসলে অপেক্ষায় আছি কবে আমরা ক্লাসটা নিতে পারবো। আমরা যেমন অনেক বেশি বদ্ধপরিকর, একটু আগেই ডিডি ভাইয়া বললো, আমরা কিন্তু সর্বোচ্চ ডেডিকেশন নিয়ে রেডি যে তোমাদের সর্বোচ্চ যতটুকু লাগবে, কিন্তু এইখানে কিন্তু তোমাকেও ইফোর্টটা দিতে হবে, এটা মাথায় রাখতে হবে যে আমরা তোমাদের জন্য সর্বোচ্চ ডেডিকেশন রেডি আছি, কিন্তু তুমি কতটুকু ইফোর্ট দিতে পারতেছো সেটা অবশ্যই মাথায় রাখবে। যেহেতু নতুন বছর, নতুন উদ্যমে ইনশাল্লাহ আমরা সবাই এগিয়ে যাব, আর ফিজিক্সের ভয়টা দূর করার জন্য আমরা তো আসি। সো আচ্ছা, তো এবার আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে অসাধারণ একটা সংযোজন হচ্ছে চিন্ময়। সো তোমরা জানো চিন্ময়ের কন্টেন্ট, দ্য লেভেল অফ কন্টেন্ট, এবং চিন্ময়ের যে চ্যানেল সিপিএস, ওইখানে ওটা হচ্ছে আমার মানে বাংলাদেশের মনে হয় আমি যতটুকু দেখেছি বাংলাদেশের ফিজিক্সের জন্য সবচেয়ে বড় চ্যানেল চিন্ময়টা। ওইখানে প্রায় 200K মানে 2 লাখের চেয়েও বেশি শিক্ষার্থী সাবস্ক্রাইব করা আছে। এবং চিন্ময় কেমন পড়ায় সেটা নিয়ে আমার আর বলার মানে হচ্ছে ভাষা নেই, তোমরা জানো চিন্ময় কেমন পড়ায়। সো চিন্ময় থাকছে আমাদের কন্টেন্ট ইঞ্জিনটাকে আরও বেশি শক্তিশালী করার জন্য, সাথে আমাদের ক্লাস যেন খুব আমরা এফিসিয়েন্টলি নিতে পারি, এফিসিয়েন্ট কন্টেন্ট দিতে পারি, কম সময়ে ইফেক্টিভ জিনিসগুলো পড়াতে পারি। এই জন্য তোমরা জানো বাংলাদেশে বিখ্যাত আশিকুজ্জামান ভাইয়া এবং আমি তোমাদের সাথে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে থাকবো। সো আমরা 3 জন মিলে ফিজিক্সকে তোমাদের কাছে বোধগম্য করবো, এবং ফিজিক্সের প্রতি যে ভয়টা, সেই ভয়টা ইনশাল্লাহ আমাদের ক্লাস করার পর তোমাদের থাকবে না। তো 3 তারিখ সৈকত ভাইয়ের ক্লাস, 4 তারিখ সৈকত ভাইয়ের ক্লাস, 3 তারিখ 4 তারিখ আমরা রুটিনটা দেখাবো। 5 তারিখই মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না করি, 5 তারিখই তোমাদের ফিজিক্সের ক্লাস ভেক্টর। তো রুটিনটা একটু পরে দেখাবো। ভেক্টর নিবে চিন্ময়, এর পরে যে অধ্যায়টা আদর্শ গ্যাস সেটা নিয়ে তোমার আশিক ভাইয়া, এবং তারপরে অধ্যায়ে আমি ঢুকে যাব। সো বুঝতে পারছো আমরা কিন্তু আমাদের নিজেদের মধ্যে কম্পিটিশন রাখছি যে কে কার থেকে কত সুন্দর করে একটা ক্লাস নিতে পারে, শুধুমাত্র ফিজিক্স ডিপার্টমেন্টে না, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব ডিপার্টমেন্টে। সো এই ব্যাপারগুলো খুব মজাদার হবে, আসলেই খুব মজাদার হবে, আমরাও অপেক্ষা করছি ক্লাসগুলো নেওয়ার জন্য। এরপরে কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছে দ্য মোস্ট ফেভারিট কিং অফ বাংলাদেশ, কেমিস্ট্রি কিং সৈকত ভাই, ডেডিকেটেড এআর ভাই এবং ডেডিকেটেড ডিটিটি ভাইয়া। সো এই যে 3 জনের প্যানেল নিঃসন্দেহে বাংলাদেশের বেস্ট কেমিস্ট্রি টিচার প্যানেল। মানে এটা আমার কথা না, এটা হাজারো শিক্ষার্থীদের কথা, হাজারো শিক্ষার্থীদের চাওয়া এই প্যানেলটা। সো এই প্যানেলের মাধ্যমে কেমিস্ট্রি পড়বা, এখানে তো আসলে আমার কিছুই বলার নাই। ডিডি ভাই যদি কিছু বলতে চান এআর ভাই বলেন, কিভাবে ওদের কেমিস্ট্রি গুছিয়ে দিবেন। কেমিস্ট্রি তো আমরা 3 জন না, আমরা 2 জন। তো এই যে মাঝখানে একদম ও আচ্ছা, না এবার ঠিক আছে। ইয়াসিন পড়াবে কেমিস্ট্রি। ভাই বাথরুম থেকে তাড়াতাড়ি বের হন। তো তোমাদের সৈকত ভাই 3 তারিখ ক্লাস, সৈকত ভাই এখন থেকেই কন্টেন্ট গোছানোর কাজে নিয়োজিত আছে, এই জন্য সময় দিতে পারতেছে না লাইভে। তো আমরা যেটা করি, যেটা অলরেডি আমরা বিগত 2 বছর থেকে শুরু করেছি, যে একটা সময়
ছিল এরকম যে সবাই যার যার কন্টেন্ট পড়াইতো, যার যার জায়গা থেকে বেস্ট এফোর্ট দিত। কিন্তু এখন আমরা যেটা করি, আমরা একটা ক্লাসকে 3 জনের একটা কম্বো হিসাবে তৈরি করি। একটা ক্লাসে কি কন্টেন্ট যাচ্ছে, কতটুকু যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই সব জিনিসগুলো আমরা 3 জন মিলে ডিসাইড করি। এবং তোমরা অলরেডি জানো, অলরেডি তোমাদের ইয়াসিন ভাই বলছে যে যেখানে তোমাদের সৈকত ভাই আছে সেখানে আসলে কন্টেন্টের সাথে কোনো ছাড় নাই, কোনো ধরনের হবে না। অ্যাট দ্য সেম টাইম তোমাদের এয়ার ভাইয়া আছে, অনলাইনের ওয়ান অফ দ্য মোস্ট জনপ্রিয় কেমিস্ট্রি শিক্ষক। এই 2 জনের মাঝখানে স্যান্ডউইচ হয়ে গেছি আমি। প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতেছি, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি কেমিস্ট্রিতে ভালোভাবে তোমাদেরকে কেমিস্ট্রি বোঝানোর জন্য এবং এই 2 জনের সাথে প্যারালালি ক্লাস নিয়ে যাওয়ার জন্য। সো হোপফুলি কেমিস্ট্রিতে এই টিম নিয়ে তোমরা অসন্তুষ্টির কোনো সুযোগ নাই, এবং আমার বিশ্বাস এই প্রোগ্রাম শেষে তোমরা বলতে পারবে যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট, একদম প্রিসাইজলি বললে বাংলাদেশের বেস্ট কেমিস্ট্রি প্যানেলের সাথে তোমরা কেমিস্ট্রি শেষ করবে ইনশাল্লাহ। ওকে, কেমিস্ট্রিতে তোমরা কোন একটা চ্যাপ্টারে আমরা যে ক্লাসগুলো কিভাবে ভাগ করেছি, বেশ কয়েকজন প্রশ্ন করেছো। তো কেমিস্ট্রিতে যখন আমরা কোন একটা ক্লাসে দাঁড়াবো, ক্লাসটা যখন ডিডি ভাই নিবে বা সৈকত ভাই বা আমি যেই নেই না কেন, সৈকত ভাই কিন্তু অলরেডি পেছনে প্রথম ক্লাসের কন্টেন্ট নিয়ে কাজ করছে। তার মানে যেই ক্লাসে দাঁড়াক না কেন, আলটিমেটলি আমরা একই কন্টেন্ট একই টপিক পড়াবো। আমরা অলরেডি গুণগত রসায়ন মৌলের পর্যাবৃত্ত প্রথম পত্রের কন্টেন্ট প্ল্যানিং শেষ, তার মানে প্রথম পত্রের কন্টেন্টের টাইপিং শেষ করে রাখছি আমরা। কেন? কারণ আমরা ক্লাসে যেই তোমাদের সামনে দাঁড়াই না কেন, আলটিমেটলি একই কন্টেন্ট পড়াবো। সো 3 জনের পড়ানোর স্টাইলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, 3 জনের কন্টেন্টের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এতটুকু ইনসিওরিটি আমরা পুরো কেমিস্ট্রি টিম থেকে দিচ্ছি, অন্যান্য ডিপার্টমেন্টেও সেম হবে ব্যাপারটা। সো কেমিস্ট্রি নিয়ে তো চিন্তা করতে হবেই না। ইভেন কেমিস্ট্রিতে তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র 200-তে 200 পাওয়ানোর জন্য ঠিক যত কিছু পড়াইতে হয়, যত ডিপে যাইতে হয়, সেটা আমরা করব। ইভেন অ্যাডমিশন কেমিস্ট্রিতেও তোমরা ফিল করতে পারবা যে পাওয়ার প্লেতেই সেম জিনিসটা পড়ে এসেছে, মানে কোনো কিছু নতুন আর থাকবে না তোমাদের অ্যাডমিশনে। সো সেই যাত্রায় আমি সৈকত ভাই এবং ডিডি ভাই তোমাদের জন্য সর্বোচ্চ সাপোর্টিভ পার্সন হিসেবে কাজ করব। আশা করছি কেমিস্ট্রি নিয়ে ইনশাল্লাহ তোমাদের কোনো চিন্তা করতে হবে না। একটা ছোট্ট জিনিস অ্যাড করি, আমরা যখন এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যাই আমরা অফলাইনে আমরা যখন পড়িয়েছি, তো একটা জিনিস আমাদের সবার ক্লাসে, নট অনলি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, ওদের ক্লাসে একটা কমন ছিল। আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টরা ক্লাসে আমরা যদি স্মার্ট বোর্ডে পড়াইছি, পিডিএফ অলরেডি দিয়ে দিতাম, এরপরেও অনেকেই নোট করতো। বাট ওরা নোট করতে গিয়ে যে জিনিসটা দেখতো যে একটা অ্যাডমিশন ক্লাসের 80% ওরা হুবহু পাওয়ার প্লেতে পড়ে আসছে। সো পাওয়ার প্লে ইজ নট for your HSC examination, it's also for admission test. So hopefully আমরা যদি পাওয়ার প্লের ক্লাসগুলো ঠিকঠাক মতো করি, ঠিকঠাক মতো নোট করি, এখান থেকেই তোমার HSC জার্নি প্লাস অ্যাডমিশনের প্রিপারেশনের অনেকটাই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে টিচার প্যানেল, ম্যাথ ডিপার্টমেন্টের কাছে। ম্যাথ ডিপার্টমেন্ট আমরা ডেকে নিব তোমাদের কাব্য ভাইয়া এবং শুভ ভাইয়াকে। ওকে, তো তোমাদের ম্যাথ ডিপার্টমেন্ট থেকে জানাচ্ছি ওয়েলকাম। তো একই রকম কথাবার্তা থাকবে যে আমাদের যে ম্যাথ যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসে তোমাদের টোটাল 12টা চ্যাপ্টার আছে। সেই 12টা চ্যাপ্টারকে আমরা 3 জন টিচার সমান ভাগে ভাগ করে নিচ্ছি। তবে এখানে কেমিস্ট্রির সাথে একটু ভিন্নতা থাকবে, যে আমরা হচ্ছে যেই চ্যাপ্টারটা যেই টিচার তোমাদের এখানে শুরু করবে, সেই টিচারই সেই চ্যাপ্টারটা এখানে শেষ করবে। আর এখানে হচ্ছে আমরা তোমাদেরকে বেসিকের পাশাপাশি অবশ্যই এমসিকিউ এবং সিকিউ এখানে সলভ করানো হবে। সো বুঝতে পারতেছো যে প্রতিটা ক্লাসে তোমরা কিন্তু বেসিক, এমসিকিউ এবং সিকিউ তোমরা পাবে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু ম্যাথ ক্লাস কিন্তু আমরা টাইপ ভিত্তিকভাবে নিয়ে থাকি। টাইপ ভিত্তিকভাবে নেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে একটাই, যে তুমি জানো প্রত্যেকটা টাইপের মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো যেন তুমি বুঝতে পারো, এবং টাইপ অনুযায়ী আগালে তোমার কাছে যে অঙ্কগুলো সহজ লাগবে সেই ফিল্ডে আমরা তোমাদেরকে ম্যাথ ক্লাসগুলোতে দিব। এবং আমি আরেকটু অ্যাড করি, আমরা ম্যাথের যে কন্টেন্টগুলো টাইপ ভিত্তিকভাবে পড়াবো, এবং আমরা সিকিউ এমসিকিউ তো অবশ্যই পড়াবো। মূল সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, আমাদের পড়াটা তোমরা আমাদের মাস্টার বুকের সাথে মিল পাবা, এবং আমরা ওটা কানেকশন করে পড়াবো। না হয় আমাদের মাস্টার বুকের সর্বোচ্চ ইউজ যেন তোমরা করতে পারো, সেটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। আমাদের ক্লাস এবং মাস্টার বুকের কানেকশনের মাধ্যমে ম্যাথ ডিপার্টমেন্টের যে ক্লাসগুলো হবে, এরপরে এইচএসসি পরীক্ষা কি অ্যাডমিশনেও তোমাদের অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংক সলভ করা ছাড়া আর এক্সট্রা কিছু থাকবে না। সো তোমাদের আলাদা করে টেস্ট পেপার সলভ করার যে প্যারা, এই প্যারা আমরা কমিয়ে দিব আমাদের ক্লাস এবং
মাস্টার বুকের কানেকশনের মাধ্যমে ইনশাআল্লাহ। একটা কথা বলতে পারি যে তোমরা ম্যাথের ক্লাসগুলো করার পরে আমরা তোমাদেরকে বলবো তোমার টেস্ট পেপার তোমার দেখার দরকারই নেই। অনেকে বলে ভাই টেস্ট পেপার কি দেখবো, টেস্ট পেপার অনেক বড়, কি করব না করব। আমাদের উত্তর একটা থাকবে, তুমি টেস্ট পেপার না দেখলেও চলবে, তুমি আমাদের ক্লাসগুলো করবা এবং তার পাশাপাশি তুমি মাস্টার বুকটা দেখবা এবং মাস্টার বুকের এক্সামগুলো দেবা, সিকিউ এক্সাম, এমসিকিউ এক্সামগুলো দেবে, তুমি দেখবা যে তোমার প্রিপারেশনটা 100% কমপ্লিট হয়ে যাবে। তো তোমাকে এতটুকু সিওরিটি দিতে পারবো যে আমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পাশাপাশি তুমি যখন ম্যাথটা করবা তোমার ম্যাথও এখানে 100% কমপ্লিট হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু এবার পাওয়ার প্লের মধ্যে ছোট্ট আরেকটা বিশেষত্ব রাখবো, সেটা হচ্ছে যে আমরা যখন তোমাদেরকে এমসিকিউগুলো করাবো সেখানে অনেক এমসিকিউ থাকবে অ্যাডমিশনের, এবং তোমাদেরকে আমরা এই জিনিসটা ক্লিয়ার করে দিব যে একাডেমিকের পড়া আর অ্যাডমিশনের পড়ার মধ্যে যে হিউজ পার্থক্য নাই এটা তোমাকে বুঝিয়ে দিব। কেন সবসময় বলা হয় যে একাডেমিকের সাথে অ্যাডমিশন নাকি অনেক অমিল আছে, ভাই খুব যে একটা অমিল ব্যাপারটা এরকম না। একাডেমিকের পড়া যদি তোমার কমপ্লিট থাকে বা একাডেমিকের ম্যাথগুলো যদি তোমার কমপ্লিট থাকে তাহলে মনে রাখবো তোমার অ্যাডমিশনের সিলেবাসের 80 থেকে 90% তোমার কমপ্লিট হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাকে এক্সট্রা কিছু পড়তে হবে অ্যাডমিশনে গেলে, বাট ভার্সিটির ক্ষেত্রে আরো কমায় দিতে হবে পড়া। তুমি একাডেমিকে তুমি যা যা অঙ্ক করবা ভার্সিটি অ্যাডমিশনে গেলে আরো অঙ্ক কমায় দিতে হবে, বুঝতে পারছো? বাট ইঞ্জিনিয়ারিং গেলে তোমাকে কিছু অঙ্ক অ্যাড করতে হবে। তার মানে ব্যাপারটা এরকম না যে ভাই একাডেমিক আর অ্যাডমিশনের জার্নি বা সিলেবাসটা টোটালি ভিন্ন, সিলেবাস একই রকম। তো সেই যে একই রকম সিলেবাস একাডেমিকের সাথে অ্যাডমিশনের মধ্যে একটা সেতু বন্ধন আছে, তোমরা সেই সেতু বন্ধনটা হচ্ছে আমাদের ম্যাথ ক্লাসে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা আমাদের এইখানে অ্যাডমিশনে যে সকল স্টুডেন্টরা আমাদের কাছে আসে, মানে আমাদের এখান থেকে ভালো করে, যেরকম গত বছরও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট বা মেডিকেল টপ 10-এর ভিতরে যারা থাকে তাদেরকে যখন আমরা প্রশ্ন করি যে কেন, মানে কিভাবে এত ভালো রেজাল্ট করলা, তখন তাদের ভিতরে কমন উত্তর যেটা সেটা হচ্ছে ভাই আমরা একাডেমিকে ভালো করে পড়াশোনা করে গিয়েছিলাম। এবং তোমাদের এই একাডেমিক যাদের এখনো বিচ্ছিন্ন আছো একাডেমিক থেকে, তোমাদের এই একাডেমিক সংযোগটা আমরা তৈরি করব অন্ততপক্ষে আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে আমাদের সেরাটা দিয়ে আমরা তোমাদেরকে এই সংযোগটা তৈরি করে দিব ইনশাআল্লাহ। সো তোমাদের সাথে দেখা হবে ম্যাথের ক্লাসরুমে। ছোট্ট একটা কথা, তোমার যদি কোনো চ্যাপ্টার তুমি ধরোই নাই, সাপোজ ধরো তুমি একটা চ্যাপ্টার ম্যাথের সেকেন্ড পেপার তুমি কোনিক্স, এই চ্যাপ্টার তুমি ধরো নাই, এখন তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে ভাই আমি তো কোনিক্স এখনো শুরুই করি নাই, আমি যদি পাওয়ার প্লে ক্লাস করি তাহলে কি বুঝতে পারবো? ভাইয়া তোমার নলেজ জিরো থাকুক, তুমি আর কোনো বেসিক নাই, তোমার কোনো কনসেপ্ট ধারণা নাই, কিচ্ছু ধারণা নাই, তুমি শূন্য বেসিক নিয়ে শূন্য নলেজ নিয়ে তুমি জাস্ট খালি ম্যাথ ক্লাসে উপস্থিত থাকবা, বাকিটার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। ঠিক আছে? তুমি যা ধৈর্য সহকারে আমাদের ক্লাসগুলো করবে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে। তবে ম্যাথ ডিপার্টমেন্ট থেকে তোমাকে এতটুকু প্রমিস করতে পারি যে 4 ঘন্টা ঊর্ধ্বে বা মানে 5 ঘন্টা কোনো ক্লাস হবে না ইনশাআল্লাহ। আমরা 4 ঘন্টা আমাদের ক্লাসে ডিউরেশন রাখবো এবং আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর হয়তো আমরা 2টা ক্লাস বা 3টা ক্লাস করে নিব। তো আমরা ওইভাবে তোমাকে কম্প্যাক্ট করে গুছিয়ে দিব। তবে কম্প্যাক্ট মানে এই না যে আমরা কোনো একটা টপিক বাদ দিয়ে দিব, কোনো একটা কনসেপ্ট বাদ দিয়ে দিব, ব্যাপারটা এরকম থাকবে না। আমাদের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমরা তোমাকে কম সময়ের মধ্যে অনেক বেশি কন্টেন্ট দিতে পারবো এবং তোমরা এটা অবশ্যই নিতে পারবে। তো ম্যাথ নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, তোমার কোনো চ্যাপ্টার গ্যাপ থাকলেও তুমি পাওয়ার প্লেতে চলে আসবা, ইনশাল্লাহ তোমার সেই গ্যাপটা পূরণ হয়ে যাবে। আর এইখানে তুমি যে তোমার ভিত্তিটা বা যে তোমার ফাউন্ডেশনটা করবে এটা তুমি অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? তো আমরা আমাদের পরবর্তী ডিপার্টমেন্টকে ডেকে নিব। পরবর্তী ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের 4th সাবজেক্ট বায়োলজি। ধন্যবাদ আরেকটি 4th সাবজেক্ট ম্যাথ ডিপার্টমেন্টকে। 4th সাবজেক্ট হিসেবে সবচেয়ে কম যেটাকে বাছাই করে নেওয়া হয় সেটা হচ্ছে ম্যাথ। ধন্যবাদ যারা ঠিক আছে, মানে ওইটা বাদ দিয়ে আসলে সবাই অন্য সাবজেক্টগুলোকে পছন্দ করে। ম্যাথ আসলে অনেক জটিল, আমার অনেক জটিল লাগে। সবচেয়ে সহজ যেটা, সবচেয়ে ভালো লাগার যেটা সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজি পড়লে অনেক ভালো লাগে। আচ্ছা, সো আপনার বায়োলজিতে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে নাম্বারও কিন্তু ইজিলি উঠানো যায়। হ্যাঁ, কারণ বায়োলজি পড়া কম, এটা দিবে মানে কিছু না পারলেও সে যদি একটু বানান লিখে আসে নাম্বার পেয়ে যাবে। বাট ম্যাথে আসলে বানান লেখার সুযোগ নাই, তো এই নাম্বার পাবা না। সো এই দিক দিয়ে হচ্ছে প্লাস পয়েন্ট বায়োলজির ক্ষেত্রে। হ্যাঁ, বায়োলজিতে 3-এ 1 পাইতে পারো, কিন্তু ম্যাথে কখনো 3-এ 1 পাবা না, হয় 3-এ 3 নাইলে 0, একদম 0 পেয়ে যেতে হবে। তো সেফ সাবজেক্ট বায়োলজি। তো আমাদের বায়োলজি জায়গায় আমি আছি, তোমাদের আবরার ভাই আছে, সাজ্জাদ আছে। তো আমরা তিনজনই ইনশাল্লাহ তোমাদেরকে খুব সুন্দরভাবে আমরা বায়োলজি গুছাবো। তো আমি যদি থেকে কয়েকটা অ্যান্সার জানতে চাই যে আপনারা আমাদের বায়োলজি প্ল্যানে আমরা লেকচারগুলোকে আগের বছর থেকে এইবার লেকচার প্ল্যানটা একটু ডিফারেন্ট কেন এবং কিভাবে এটা ওদেরকে করানো হবে? ওকে, এবার হচ্ছে আমরা একটু বড় বড় যে চ্যাপ্টারগুলো আছে এগুলোকে হচ্ছে আর একটু ভাগ করে তোমাদের জন্য নিয়ে আসছি। এটা সুবিধা হচ্ছে ওই যে অল্প সময়ের মধ্যে ক্লাস হবে, যে কারণে তুমি নিতে পারবা ইজিলি।
এবং লাইভ ক্লাসে অ্যাটেন্ড করে তুমি ক্লাস করতে পারবা। সেকেন্ডলি, যখন আমাদের ক্লাসটাকে আমরা ভাগ করে দিচ্ছি, এখানে কন্টেন্টগুলো কিন্তু অনেকগুলোই সেম কন্টেন্ট, তুমি একাডেমিক এডমিশন ফেস করবা। আগে হয়তো বা ধরো একটা ক্লাসের মধ্যে যদি একটা চ্যাপ্টার শেষ করতে হয়, সেখানে দেখা গেছে ডেফিনেটলি কিছু আমাদের কন্টেন্ট স্কিপ করতেই হতো, স্পেশালি এমসিকিউ। বাট এখন অ্যাকচুয়ালি ওটা ইনশাল্লাহ করতে হবে না, আমাদের পুরোটাই তুমি এমনভাবে সাজানো দেখবা যে এটা পড়লে দেখবা যে অ্যাডমিশনের 90%-এর উপর কাভার হয়ে যাচ্ছে। সো আমরা এবারে যে বায়োলজির শিডিউলটা আমরা এমনভাবেই শিফট করেছি যেটা আলটিমেটলি তোমার জন্য বেস্ট হয়। কারণ এই পাওয়ার প্লে অ্যাকচুয়ালি এমন একটা রিভিশন কোর্স, যে কোর্সের মাধ্যমে তুমি তোমার নিজেকে গুছায় নিবা। তোমার যদি ধরো বায়োলজিতে আগে ধরো তুমি 7টা অধ্যায় পড়েছো, 7টা অধ্যায় পড়ো নাই, ওই 7টা অধ্যায়ের জন্য তোমার পাওয়ার প্লে। সাপোজ তোমার 14টা অধ্যায় বাকি, 14টা অধ্যায়ের জন্য পাওয়ার প্লে। এখন পাওয়ার প্লেতে তোমার যেই অংশে গ্যাপ আছে তুমি অংশটা কভার করে নিবা। সাপোজ তুমি অনেক ভালো ভালো স্টুডেন্ট, তুমি প্রত্যেকদিন অনেক দিন পড়াশোনা করেছো, কিন্তু কিছু অধ্যায় সমস্যা, ওই অধ্যায়ের জন্যই তুমি এনরোল করো পাওয়ার প্লেতে, ওই অধ্যায়ে তুমি বেস্ট হবা। কারণ আলটিমেটলি যারা এডমিশনে ভালো করে তারা প্রত্যেকটা অধ্যায় বেস্ট হয়, এবং ওই প্রত্যেকটা অধ্যায়ের সামেশন কিন্তু আমাদের এডমিশন। সো আমাদের একাডেমিক এডমিশন বেস্ট রেজাল্টের জন্য আশা করি ইনশাল্লাহ পাওয়ার প্লে বায়োলজি ডিপার্টমেন্ট আমরা আমাদের ফুল সাপোর্টটুকু ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ। তো সাজ্জাদের কাছে একটা ব্যাপার যে আমরা আসলে এবার লেকচার প্ল্যানগুলা হামিম তো বললো যে আমরা কতভাবে স্প্লিট করছি। আসলে স্প্লিট করার কারণটাই হচ্ছে যেন ওদেরকে আমরা সিকিউ এর টপিক, এমসিকিউ এর জায়গাটাতে যেন এমন ভাবে রেডি করতে পারি যেন অ্যাডমিশনে ওরা নিজেদেরকে অনেক কমফোর্টেবল জোনে রাখতে পারে। আচ্ছা, তো আমার কথা হচ্ছে যে আমরা ক্লাস কন্টেন্টটা এবার কিভাবে সাজাবো এবং যেইভাবে সাজালে আসলেই ওরা বেনিফিটেড হবে, এবং ক্লাস ডিউরেশনের জায়গাটা থেকে যেন অনেক সময় অনেকের মনে হয় যে বায়োলজি একটানা পড়তে ভাই একটু বোর্ডম চলে আসে, একটু মনে হয় যে আর পারতেছি না ভাই টানতে। তো এই জায়গাটা আমরা কিভাবে ক্লাসের ডিউরেশন এবং ক্লাস কন্টেন্টটা কিভাবে সাজানোর প্ল্যান করতেছে। ওকে, ফাইন। সবাইকে স্বাগতম। আসলে দেখো, বায়োলজি সাবজেক্টটা আমি সবসময় বলি, হৃদয় আবরার আমার সাথে একই মত হবে, যে আমরা সবসময় বলি যে বায়োলজি সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যে তুমি এখন থেকে চাইলে তুমি যেটারই প্রিপারেশন নিতে চাও, বোর্ডের প্রিপারেশনের পাশাপাশি তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারবা। মানে তুমি সেটা তোমার টার্গেট যেটাই হোক না কেন, তোমার অ্যাডমিশনের প্রিপারেশনের ক্ষেত্রে সেটা তুমি এখন থেকে নিতে পারবা, কারণ তোমার এখানে প্রশ্নগুলো সবগুলোই সেম থাকে। তা আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা করে যে ভাই আমরা তো সিকিউ তো খুবই সিলেক্টিভ জায়গা থাকে, যে ভাই ওকে ফাইন এই জায়গাগুলো থেকে তো সিকিউ আসবে, আমি জানি আপনাদের মাস্টার বুক আছে সেটা অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি। সবচেয়ে বড় যে সমস্যাটা ভোগে সেটা হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ এর জন্য আমরা কি করতে পারি? তো আমাদের ক্লাস কন্টেন্টগুলো এমনভাবে সাজানো আছে যে তোমাদের পার্ট বাই পার্ট টপিক ভিত্তিক কোন জিনিসটা সিকিউ এর জন্য লাগবে, কোন জিনিসটা এমসিকিউ এর জন্য লাগবে, কিভাবে আমরা ক্লাসগুলো নিলে তুমি তোমার পুরো চ্যাপ্টারটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে। এখন কথা হচ্ছে যে এই সব কিছু কিন্তু দিতে গেলে কিন্তু আসলে একটু টাইম লেগে যায়, কিন্তু তারপরেও আমরা যেহেতু দেখেছি যে আমাদের আসলে সায়েন্স বলে যে আমাদের তো মনোযোগ সবসময় অনেক লং টাইম ধরে রাখাটা সম্ভব হয় না। তো যার কারণে আমরা চিন্তা করেছি তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা কম্প্যাক্ট খুবই সুন্দরভাবে গুছিয়ে অল্প সময়ের মধ্যে আমরা সর্বোচ্চ, যেটা আমাদের কাব্য ভাই বা অন্যান্য ভাইয়েরা বলেছেন যে সর্বোচ্চ যদি হয় তোমার একটা ক্লাস ডিউরেশন সর্বোচ্চ 4 ঘন্টা হতে পারে, বা 4 ঘন্টার কম 3 ঘন্টা হতে পারে। এই 3 ঘন্টা 4 ঘন্টার মাধ্যমে তোমাদের এই ক্লাসগুলো আমরা গুছিয়ে দিব। এখন লাগবে না। এবং এখন একটা জিনিস আছে, যেমন ধরো তোমাদের আবরার ভাইয়ের ক্লাসের কথা বলি, যেমন তোমার আবরার ভাইয়া সর্বপ্রথম নিবে হচ্ছে রক্ত। তো এখন রক্ত তুমি যদি এক্সপেক্ট করো যে 3 ঘন্টায় প্রথম একটা ক্লাসের মাধ্যমে সে তোমাকে সবকিছু গুছিয়ে দিবে, এটা আসলে অনেক বেশি মানে অনেক টাফ হয়ে যাবে। এটা আসলে আমার ক্ষেত্রে বা হৃদয়ের ক্ষেত্রে বা যে কোনো টিচারের ক্ষেত্রে এটা সম্ভব না। এবং এটা করা যাবে, কিন্তু এতে কি ওরা সম্পূর্ণ বেনিফিটটা না, পাবে? এটা কখনোই সম্পূর্ণ বেনিফিট পাবে না। চাইলে আমরা 1 ঘন্টাও তোমাদেরকে গুছিয়ে দিতে পারি, কিন্তু আমরা তো তোমাদেরকে সর্বোচ্চটা দিতে চাই, যাতে তোমরা বায়োলজিতে যে কথাটা একটু আগে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বলে গিয়েছে যে কেমিস্ট্রি ক্ষেত্রে তারা নোট দেখে পরে বলতেছে যে 80% আমাদের অ্যাডমিশনে পড়া অলরেডি হয়ে গেছে। আমরা কথা দিলাম আমাদের এই পাওয়ার প্লে নোট দেখার পরে তোমার প্রিপারেশন যদি মেডিকেল হয়, তোমার প্রিপারেশন যদি ভার্সিটি হয়, যে প্রিপারেশন হোক, ইনফ্যাক্ট বুয়েটেও যদি বায়োলজি আসে, তুমি তোমার ওই নোট দেখে মনে করবা যে না ভাইয়া পাওয়ার প্লেতে আমাদেরকে গুছিয়ে দিয়েছে। আর এই কারণে হলো তোমার, এবং এটাই কিন্তু এবারে স্টুডেন্টরা বলতেছিল আমাদের ভার্সিটি অফলাইনে যখন আমরা ক্লাস নিচ্ছিলাম, অনলাইনে তো আসলে ওইভাবে কমিউনিকেট করা যায় না, অফলাইনে কিন্তু ওরা বারবার বলতেছিল, যেমন আমি হয়তো সবার সাথে এটা হয়েছে, যেমন আমি ওদেরকে যখন পড়াচ্ছিলাম ইয়ার চ্যাপ্টারটা, হ্যাঁ, ওরা বলতেছে নগ্ন বীজে ওদেরকে আমি পড়াইতে গেছি, তো ওরা বলতেছে যে ভাই এটা আমাদের, আমি বলতেছি তোমরা কেউ নোট টোট করতেছো না, তোমরা কি সব পারো নাকি?
বলছে ভাই এগুলা যে ওই যে পাওয়ার প্লেতে আপনি যে নোটটা করাইছিলেন না ভাই, Exactly, ওই নোট এখনো পড়তেছি, এবং ভাই সেম নোট দিয়ে আমার দেখতেছি অ্যাডমিশনও হয়ে যাচ্ছে। ওরা এটাই, ওরা কিন্তু ক্লাসে কোনো নোটই করে না, ওরা খালি ক্লাসে আবার শুনছে, একটু বুঝছে জিনিসটাকে, আবার একটা রিক্যাপ করছে, যে আবার একটু রিভিশন দেই, ওরা ক্লাসে এটাই করছে। আমাদের ভার্সিটি অফলাইন ব্যাচে প্রত্যেকটা স্টুডেন্ট বলছে ভাই ওই যে পাওয়ার প্লেন নোট করছি এটা দিয়েই ভাই হচ্ছে, আমার আর লাগতেছে না ভাই, এটাই আমার বায়োলজির এমন নোট করাইছেন যে এইটা দিয়েই আমার অ্যাডমিশন এখন দেখতেছি আমার ইজিলি পার হয়ে যাচ্ছে। জাস্ট একটা কথাই আমরা বলতে চাই যে আমরা তিনজন এমন ভাবে তোমাদের এই 14টা অধ্যায় আমরা সাজিয়ে নিয়েছি। আমরা কিন্তু অলরেডি নিজেদের মধ্যে এটা চিন্তা করে ফেলেছি যে আমরা কোন কোন অধ্যায় নিব, আমরা যে অধ্যায়গুলো তোমাদেরকে বেস্ট ভাবে ডেলিভারি দিতে পারবো, এবং পাশাপাশি তোমরা তো আর্কাইভ ক্লাস পাবা, আমাদের তিনজনের আর্কাইভ ক্লাস পাবা। এতটুকু খালি বলে রাখতে চাই যে 14টা অধ্যায় আমরা তিনজন তোমাদেরকে পড়াবো, এই 14টা অধ্যায় পরবর্তীতে এইচএসসিতে তো তুমি দেখবাই, ফলাফল দেখবা, প্রশ্ন দেখার পরে বুঝতে পারবা, এবং পরবর্তীতে এইচএসসিতে যাওয়ার পরে তোমার অ্যাডমিশনের সময় যখন এই বায়োলজিটা, তখন আর তোমার হচ্ছে বার্নিং হিসাবে থাকবে না, তোমার কাছে মনে হবে যে ও মাই গড আমি তো ইন্টারমিডিয়েটে বায়োলজি পড়ে ফেলছি, এখন আমি অন্য সাবজেক্টের পিছনে সময় দিই। এক্স্যাক্টলি এটা, এবং আসলে যে একাডেমিকে ভালো করে পড়ে তার কিন্তু আলটিমেটলি এডমিশনে ভালো করে। তোমরা দেখে থাকবা যে অনেকে হচ্ছে তিনটা ট্রিপলেট বলে, বুয়েটে ভালো জায়গায় চান্স পায়, ঢাকা মেডিকেলে ভালো পজিশনে চান্স পায়, ঢাকা ভার্সিটিতে ভালো পজিশনে চান্স পায়। তোমরা যদি ওদের ব্যাকগ্রাউন্ড দেখো, যেমন আমাদের সাথে ফ্রেন্ডও এরকম হয়েছে, অনেক ফ্রেন্ডই আছে যারা 3 জায়গাতেই টপ 100-এর মধ্যে চান্স পেয়েছে। তো পুরো 2টা বছর যখন আমি এডমিশনে ওকে দেখেছি, সে কিন্তু অ্যাকচুয়ালি এডমিশনে গিয়ে দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করছে এমন না, সে মেইনলি পড়াশোনা করছে একাডেমিক লাইফে। এবং তুমি যদি একাডেমিকে তোমার যদি সবগুলো সাবজেক্টে ভালো প্রিপারেশন থাকে, তুমি ভালো করবা। এখন সেই জন্য কিন্তু বায়োলজি ইম্পর্টেন্ট, কারণ কি বায়োলজি ছাড়া ধরো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তুমি বায়োলজি ছাড়া ঢাকা ভার্সিটিতে কখনোই 100 মধ্যে আসতে পারবে না, তুমি বায়োলজি ছাড়া কখনোই ঢাকা মেডিকেল 100 মধ্যে আসতে পারবে না। তো তুমি যদি যাদের টার্গেট থাকে ভাই আমি সব জায়গায় ভালো করবো, তাদের আলটিমেটলি বায়োলজি হয়ে যেতে হবে। এখন ধরো তোমার টার্গেট হচ্ছে ভাই আমি টোটালি ইঞ্জিনিয়ারিং, আমি ভাই ইঞ্জিনিয়ারিং না হলে আমি পড়াশোনা করবো না, বেকার থাকবো, হইতে পারে। বাট সেক্ষেত্রেও তুমি যদি চিন্তা করে দেখো, এইচএসসিতে যদি তোমার বায়োলজিতে কোনো কারণে তোমার জিপিএ খুব বেশি ডাউন হয়, তোমার কিন্তু আলটিমেটলি সেটা ইফেক্ট পড়বে পুরো রেজাল্টে, এবং তখন তুমি দেখবা তুমি বুয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবা। এক্স্যাক্টলি। সো এই জন্য হলেও তোমার আসলে বায়োলজি প্রিপারেশন এই সময়ে তোমার বায়োলজি প্রিপারেশন গুছানো উচিত। পরে তুমি না পড়লে না পড়ে সেটা ভিন্ন কথা, বাট এই সময় অন্ততপক্ষে আমাদের সাথে হলেও তোমরা সবাই তোমাদের বায়োলজি প্রিপারেশনটাকে একদম গুছিয়ে নেবা, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। কারণ আলটিমেটলি এই বায়োলজি প্রিপারেশন এখন একবার গুছিয়ে ফেললে তোমাকে ইনশাল্লাহ ইন ফিউচার এই বায়োলজি নিয়ে তোমাকে আর প্যারা খাইতে হবে না। কারণ দিন শেষে কিন্তু তোমার জার্নিটা কিন্তু একদিনের না, জার্নিটা কিন্তু একটা লং টাইম, বুঝছো? তবে তুমি এখন শুরু করতেছো, সামনে তোমার টেস্ট পরীক্ষার পরে তুমি আবার একটা সময় পাবা তোমার রিভিশন দেওয়ার জন্য, এরপরে এইচএসসি, এরপরে এডমিশন। আলটিমেটলি এই পুরো জার্নিটাকে যেন সাম আপ করি, তারপরে কিন্তু আমাদের এডমিশন রেজাল্ট। তো তুমি যদি চিন্তা করো ভাই আমার আগে পড়া হয় না, বায়োলজি আমার অনেক বাকি, ফিজিক্স আমার অনেক বাকি, কেমিস্ট্রি আমার অনেক বাকি, বিশ্বাস করো টেস্ট পরীক্ষা দেওয়ার পরে অনেক স্টুডেন্ট সেটা পড়তে বসে, এবং টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তুমি যে পড়াটা গুছাও, ওই পড়াটার উপরে কিন্তু অনেকাংশে এইচএসসির ফলাফল নির্ভর করে। কারণ টেস্ট পরীক্ষার পরে সবাই একদম প্রিসাইজলি পড়াশোনা করে, টেস্ট পেপার সলভ করে, এবং আলটিমেটলি ওই জায়গাগুলো থেকেই কিন্তু পরীক্ষা আসে। সো টেস্ট পরীক্ষা অলরেডি তোমাদের সামনে আছে, কিন্তু ইনশাল্লাহ সামনে তোমরা সময় পাবা। সো এখন আছে একদম নিউ ইয়ার 25-এর একদম জানুয়ারি 1 তারিখ। তো তোমার ইনশাল্লাহ টার্গেট হওয়া উচিত এরকম যে আজকে থেকে আমি আমার পড়াশোনাটা গুছিয়ে ফেলি। কারণ আলটিমেটলি যদি আমি ভালো করি, আমার ভালো রেজাল্ট একান্তই আমার খারাপ রেজাল্ট সবার। কেন খারাপ রেজাল্ট সবার? কারণ তুমি খারাপ করলে এটার ইফেক্ট পড়বে পুরো ফ্যামিলির উপরে, কিন্তু তুমি ভালো করলে হ্যাঁ ফ্যামিলির উপর ইফেক্ট পড়বে, বা আলটিমেটলি দিন শেষে তোমার একান্ত নিজস্ব। তুমি দেখবে ডিপ্রেশনে পড়বে না, তুমি দেখবে ভালো রেজাল্ট হয়ে ভালো মানুষ, মানে ভালো সার্কেল চলতেছো, ভালো একটা পজিশনে গিয়েছো, ওখান থেকে স্বপ্ন পূরণের গল্প যেটা আমরা বলি, ওখান থেকে তুমি চলে গেছো তোমার সেই ড্রিম লাইফে। ধরো কেউ ডাক্তার হতে চায়, ডাক্তার হবে, কেউ বইটা পড়ে ইঞ্জিনিয়ার হতে চায়, সেই বইটা পড়ে ইঞ্জিনিয়ার হলো, ঢাকা ভার্সিটি এমন একটা সাবজেক্ট। সো এই যে ড্রিমগুলো আমরা চাই, তোমাদের স্বপ্ন বা তোমাদের যে ড্রিমস তোমরা এতদিন ধরে দেখেছো, ইনশাল্লাহ সেটা আসলে এই পাওয়ার প্লের মাধ্যমেই সেটা আসলে কি বলে বাস্তবের মুখ দেখুক। এবং ইনশাল্লাহ তার জন্য কিন্তু তোমাদের এই পাওয়ার প্লে কোর্সটা আমরা এমনভাবে সাজিয়েছি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইচ এন্ড এভরিথিং যেন তুমি একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিয়ে নিজে গুছাইতে পারো। তুমি বাংলাদেশের যেই স্টুডেন্টই হও না কেন, তোমার জন্য পাওয়ার প্লে কোনো অংশে কম সাপোর্ট দিবে না। প্রত্যেকটা পয়েন্টে তোমাকে বাংলাদেশের বাকি স্টুডেন্টদের থেকে 1 ডিগ্রি হলেও উপরে উঠে রাখবে ইনশাল্লাহ পাওয়ার প্লে। তোমাদেরকে একটা কথাই বলি যে তোমাদের আশেপাশে, এবং তুমিও যদি এরকম হয় যে চিন্তা করো যে বায়োলজি ওয়ানলি মুখস্থ এবং আমি এই চিন্তা থেকে কখনো বেরোতে চাচ্ছি না বা বের হবো না, তাকে একটা কথাই বলবো যে জাস্ট পাওয়ার প্লেতে যুক্ত হও, এই ধারণাটা আমরা ইনশাল্লাহ ভাঙায় দিব। তো পরবর্তীতে আমরা আমাদের বাংলার জন্য তো তোমাদের সবার প্রিয় তানভীর ভাইয়া আছে। তানভীর ভাই একটা কাজের জন্য একটু ব্যস্ত আছে, তো ওই যে তানভীর ভাইয়া তো জানোই যে তোমাদের কাছে যেটা বাংলা, তানভীরের কাছে সেটা খেলনা।
আচ্ছা, আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে আছে মানিক, তোমাদের সবচেয়ে অনেক এক্সপেরিয়েন্স, তোমরা কয়েক বছর ধরে স্টুডেন্টদেরকে অনলাইনে পড়ায় আসতেছে, এবং তোমরাও মানিক ভাইয়ের ইংলিশ উইনার কোর্সে অনেকেই আছো, অনেকেই ক্লাস টাস করো। মানিক কিন্তু খুবই এক্সপেরিয়েন্স, অ্যাডমিশন লেভেলেও স্টুডেন্টদেরকে ঢাকা ভার্সিটিতে, ওর প্রচুর স্টুডেন্ট ঢাকা ভার্সিটিতে এনরোল আছে। আইসিটি ডিপার্টমেন্টে আছে তোমাদের সবার প্রিয় নাহিদুল ভাইয়া এবং কাব্য ভাইয়ার সাথে আছে। তো দুইজনে মিলেই তোমাদেরকে সুন্দরভাবে আইসিটির যা যা দরকার সবকিছুই তোমাদেরকে গুছায় দিবে। মানে আমার কথা হচ্ছে যে দেখো, সবাই আমরা বলি যে পিসিএমবি নিয়ে লাফাতে থাকি যে আরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ে ফাটাই ফেলবো, এগুলোর A+, কিন্তু তুমি জানো গোল্ডেনটা সবচেয়ে বেশি মিস হয় বাংলা ইংলিশে। সত্যি কথা, বাংলা ইংলিশ এবং আইসিটি, মানে আইসিটি যদি আমি নাম, মানে আইসিটিতে অনেকে হয়তো তুলতেও পারে, কিন্তু বাংলা ইংলিশ একেবারে মানে আমি মাস্ট। ঢাকা বোর্ডে কিন্তু এটা কমন, একেবারে common। একদমই কমন। আমি ঢাকা আমার এমনও ফ্রেন্ড আছে, ওর এখন ঢাকা মেডিকেলে, ও এসএসসি এইচএসসি তে ও দুইবারই গোল্ডেন, মানে ও তো অনেক ভালো স্টুডেন্ট, বাট ওই যে থাকে না আমাদের কি বলে যে গোল্ডেন পায় না, এত ভালো স্টুডেন্ট হয়ে লাভ কি। ও খুবই ভালো স্টুডেন্ট, পিসিএমবি তে মনে করো বস, কিন্তু ও এসএসসি এইচএসসি দুইবারই এই গোল্ডেন A+ মিস করছে। কেন? এই বাংলা সাবজেক্টের জন্য। মানে এই জিনিসগুলা মানে আসলে ম্যাটার করে। তুমি হয়তো ভাবতেছো অ্যাডমিশনে তো ভাইয়া বাংলা ইংলিশ ওই আমার এগুলো মেডিকেল ডিউতে আসবে না, বাট ভাইয়া মানে তুমি এখন থেকে মানে ওই যে থাকে না এইচএসসির যে একটা রেজাল্ট, দেখা গেল তুমি জিপিএ 5 পাওয়ার কথা, ওই মাঝখান দিয়ে ইংলিশে A- পেয়ে গেছো, বা একটা বাজে একটা কিছু হইলো, এটার পিছনে একটা ইফেক্ট কিভাবে ফেলে তোমাদেরকে একটা জিনিস বলি। আমার দেখা একটা পরিচিত, আমার একটা ফ্রেন্ড, সে হচ্ছে কি মানে ওই তোমাদের বয়সটা আর কি, এটা সত্যি কথা, তোমাদের হৃদয় ভাই বলুক যে তোমাদের এখানে সবাই গোল্ডেন পাবে না, এটা সত্য কথা, সবাই 100% গোল্ডেন পাবে না। বাট যেটা হয়, তুমি এটাও বলতে পারো ভাই গোল্ডেন কিন্তু আলটিমেটলি ওরকম ভাবে রেজাল্টে ওইভাবে মেডিকেল বা ভার্সিটির ক্ষেত্রে বিশেষ করে কোনো কাজে লাগে না। কিন্তু আমার এক ফ্রেন্ড এরকম ছিল যে সে গোল্ডেন প্রত্যাশী ছিল, যে সে গোল্ডেন পাবে, বাংলা ইংলিশ সবগুলোতে পাবে, পিসিএমবিতে তো পাবেই, তো সামহাও সে গোল্ডেন মিস করছে, এবং অ্যাডমিশনের মাঝখানে কিন্তু রেজাল্টটা দেয়, আমাদের এইচএসসি রেজাল্টটা দেয়। তো ওই সময় ক্রুশাল টাইমে সে যে গোল্ডেন পায় না, এই ডিপ্রেশনে সে বেশ কয়েকদিন পড়া থেকে দূরে ছিল। মানুষের এই তুমি গোল্ডেন পাও না, গোল্ডেন এই কারণ, এই ডিপ্রেশনটা কিন্তু মানে ওই সময়টা কিছুটা কাজ করে মানুষের কাছে আসলে ব্যক্তিগত পর্যায়ে এটা আসলে খারাপ লাগে, এটা স্বাভাবিক। তো এখান থেকে উঠতে গেলে গোল্ডেনই বাদ দাও, অনেকে তো বাংলা ইংলিশের জন্য জিপিএ 5 মিস হয়, তখন তো আরো খারাপ লাগে। আর অনেকে হচ্ছে নরমালি অন্য সাপোজ তুমি ফোর্থ সাবজেক্টে কোনটা খারাপ হলো, সেখানে ধরো বাংলা ইংলিশে যে কোনো একটাই প্লাস দিয়ে তুমি এটা কাটে উঠতে পারবা। কিন্তু সাপোজ তোমার ফোর্থে একটু খারাপ হয়ে গেলে বলা যাচ্ছে না, এখন পিসিএম এর মধ্যে সবাই তো খুব ভালো করবে গ্যারান্টি নাই, একটা একটু খারাপ হয়ে গেল বাংলা ইংলিশের মধ্যে খারাপ হলো, বাস একদম শেষ। তখন রেজাল্ট দেখা যাবে তোমার ওই জিপিএ 5টাই মিস হয়ে গেছে, এবং আলটিমেটলি তুমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে গেলে আটকাবা। সো এই জন্য হলেও বাংলা ইংলিশে তোমার আসলে অলওয়েজ চেষ্টা করতে হবে এপ্লাস যেন মিস না হয়, এবং এই জন্য আমাদের পাওয়ার প্লেয়ার বাংলা ইংলিশ এবং আইসিটি তিনটা প্যানেলে কিন্তু খুবই স্ট্রং, এই জন্য যে ওরা এত বছর ধরে সবাইকে রেডি করে আসছে যেন এই স্ট্রেংথটাকে আসলে কয়েক গুণ বাড়াতে পারে, এবং আমাদের স্টুডেন্টরা কিন্তু অলরেডি সবাই প্লাস পাচ্ছে। তো আমার মনে হয় লাস্ট সময়ে এসে রিভিশনের জন্য একটা পারফেক্ট এন্ডিং হবে ইনশাল্লাহ এই বাংলা ইংলিশ আইসিটি কোর্সের সাথে। ওকে, তো তোমাদের পারভেজ ভাইয়া থাকবে ক্যালকুলেটর হ্যাকস, ক্যালকুলেটর নিয়ে যাবতীয় এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর কিভাবে তুমি ইউজ করতে পারো, বোর্ড পরীক্ষায় কত দ্রুত এবং তুমি স্পন্টেনিয়াসলি এগুলো ব্যবহার করে তুমি যেন শর্ট ট্রিক্স গুলাকে কাজে লাগাতে পারো, সবকিছু এটা কিন্তু এটা ইম্পর্টেন্ট। কারণ আমাদের সময় মনে আছে ক্যালকুলেটরে কিন্তু তোমরা জানো যে অনেক অনেক কঠিন কঠিন ম্যাথ কিন্তু ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলা যায়, এমসিকিউ কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলা যায়। স্পেশালি ধরো ম্যাথে যদি চিন্তা করি, ম্যাথে যখন 25টা এমসিকিউ আসে এর মধ্যে অনেকগুলো কঠিন কঠিন থাকে, তোমার বিন্যাস সমাবেশ টাইপের বা সেটের অনেকগুলো কঠিন কঠিন থাকে, তো ওগুলো অ্যাকচুয়ালি দেখা গেছে ক্যালকুলেটরের মধ্যে ইজিলি করে ফেলা যায়, বসায় দিলে কিভাবে বসায় দিলে চলে আসে। সো আমার মনে হয় যে তোমরা যারা বাংলাদেশে যে প্রান্তেই থাকো না কেন, ক্যালকুলেটরের উপর দক্ষ হওয়াটা এজ এ সায়েন্স স্টুডেন্ট তোমার জন্য ইম্পর্টেন্ট, এবং সেটার জন্যই কিন্তু পাওয়ার প্লেতে এই ক্যালকুলেটর হ্যাকসের পুরো জিনিসটা নিয়ে একটা সুন্দর একটা আলাদা ফিচার এটা নিয়ে থাকছে। তোমাদের পারভেজ ভাই বইয়ের ত্রিপলিতে আছে, এবং এই ছেলেটা কিন্তু খুবই পরিশ্রম করে, নতুন নতুন বিষয় নিয়ে কাজ করে। তো সেই হিসেবে অ্যাকচুয়ালি তোমরা ক্যালকুলেটরের উপর তোমরা দক্ষ হবা, এমসিকিউ তে তোমরা ভালো করতে পারবা ইনশাআল্লাহ। এবার মাদ্রাসা বোর্ডের জন্য আমি মিফতাকে ডেকে নিচ্ছি। মিফতা, মাদ্রাসা বোর্ডের জন্য ওদের জন্য কিভাবে কন্টেন্টটা থাকছে এটা একটু বলে দাও। হ্যাঁ, আমাদের প্রথম বছর ছিল, এবছরও আমরা এটা ধারাবাহিকতা রাখছি, সো প্লিজ। তো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? দীর্ঘ একটা বছর পর তোমাদের সাথে আবার দেখা। এখনো মনে পড়ে যে গত বছর 1 জানুয়ারি 2024-এর 1 তারিখে সম্ভবত দুপুরবেলা আমাকে তোমাদের শুভ ভাইয়া বলতেছে যে আজকে হচ্ছে তোমাদের পাওয়ার প্লের নতুন ওরিয়েন্টেশন হবে আর তোমাকে সেখানে থাকতে হবে। এর পূর্বে ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল যে নতুন সংযোজন হচ্ছে কি মাদ্রাসা বিভাগ।
তো আমি ভাইয়ের সাথে আমার বিস্তারিত কথা হয়, তো সেই কথা হওয়ার প্রেক্ষিতে ভাই আমাকে ডাকছিল। তো সে ডাকার পরে আমার আশা গত বছর 1 তারিখে ঠিক এমন সময় তোমাদের সামনে দাঁড়িয়েছিলাম। এরপরে আবার 1 বছর পর 1 তারিখে তোমাদের সামনে একই সময় দাঁড়িয়ে, কেন আরও একটা নতুন সংযোজন নিয়ে, আরও একটি নতুনভাবে, আরও দারুণভাবে, আরও নতুনভাবে এখন বলতে গেলে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে তোমাদের সায়েন্সের বিষয়গুলোর পাশাপাশি আরবিগুলোকে আরও দারুণভাবে প্রেজেন্টেশন করতে তোমাদের সামনে এবারও গতবারের মতো পাওয়ার প্লেতে মাদ্রাসার বিষয়গুলো রয়েছে। এখন মাদ্রাসার বিষয়গুলো কেন সংযুক্ত করা হলো সেই বিষয়গুলো একটা কথা অবশ্যই বলতে হয়। গত বছর তোমরা যারা মাদ্রাসার সায়েন্সে ছিলে তারা প্রশ্ন করেছিলে যে ভাইয়া আমরা তো আমাদের সায়েন্সের বিষয়গুলোর প্রতি মনোযোগ দেওয়া হয়, কিন্তু আরবিগুলোর প্রতি মনোযোগ দেওয়া হয় না। তো সেই সকল জায়গা থেকেই তোমাদের অনুভূতি এবং তোমাদের অনুরোধগুলোকে কেন্দ্র করেই মাদ্রাসা বিভাগকে নতুন করে সংযোজন করা হয়। তো তারই ধারাবাহিকতা এবার হচ্ছে আমাদের 2য় বছরের পথ চলা। তো তোমরা যারা পাওয়ার প্লেতে অলরেডি ভর্তি হয়েছো তারা তোমরা হচ্ছে গত বছরের ক্লাসগুলো দেখতে পারবা। এখন স্বাভাবিকভাবে তোমাদের যে ক্লাসগুলো রয়েছে সেখানে হচ্ছে 4টা সাবজেক্ট হয়, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে হাদিস, এরপরে হচ্ছে আরবি এবং হচ্ছে ফিকা। তো কিন্তু এর বাহিরে গিয়ে আমরা 5 ভাগে আমরা ক্লাস করেছিলাম। প্রথমটা কি তাহকিক, এরপর হচ্ছে কোরআন, এরপরে হাদিস, তারপরে ফিকা এবং হচ্ছে আরবি। তাহকিককে কেন আলাদা করেছিলাম? তাহকিককে আলাদা করার কারণ ছিল তোমরা যদি কোরআনের এবং হাদিসের প্রশ্নটা দেখো সেখানে দেখবা তাহকিক কিন্তু প্রতিটা প্রশ্নের সাথে সংযুক্ত থাকে। তো সে সকল জায়গা থেকে প্রথমেই তাহকিক, সিগা, বাহাস, বা মাজদার, মাদ্দা, জিন্স, মানে সব কিছু পড়ানো হয়। এরপর হচ্ছে তোমাদের কোরআনে যাওয়া হয়, যেন কোরআনের এই অংশটা অনুবাদ পড়ার সময়, প্রশ্ন উত্তরের সময়, হাদিস পড়ার সময়, হাদিসের অনুবাদ পড়ার সময় যেন তোমাদের কোনো সমস্যা তোমরা সম্মুখীন না হও। তো সে সকল জায়গা থেকে আমরা এভাবেই তোমাদের ক্লাসটা সাজিয়েছিলাম। এখন গত বছর হচ্ছে আমি তোমাদের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, এরপরে পড়িয়েছিলাম, কিন্তু এবছর যেহেতু আমার অভিজ্ঞতা হয়েছে এবং তোমাদের সাথে আমার একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, তো সেই সকল জায়গা থেকে আমরা এবার আরও দারুণভাবে তোমাদের সামনে এই মাদ্রাসা বিভাগকে হাজির করতে চাচ্ছি। এখন তোমরা যে একটা বিষয় খেয়াল করে দেখো, এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে যে ভাইরা কথা বললো তাদের কিন্তু শরীরে একরকম পোশাক ছিল আর আমার শরীরে একরকম পোশাক। এটাকে খারাপভাবে নিও, এটাকে কীভাবে নেই জানো? তোমরা সকলেই জানো যে ফলবান বৃক্ষ কেমন হয়, নত হয়, তাই না? আর ফলবান বৃক্ষকে কিন্তু সকলকে কি করে নেয়, আবৃত্ত করে নেয়। ঠিক বন্দি পাঠশালা এমন একটি তোমাদের প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে একই সাথে মাদ্রাসায়, একই সাথে কলেজ এবং একই সাথে আর্টসের ছাত্রদের জন্য কি করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। তো এই যে ফলবান বৃক্ষ যেমন, বন্দি পাঠশালাটাও তেমন। তো সেই সকল জায়গা থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের এইচএসসিতে, দুঃখিত, তোমাদের আলিমে মাদ্রাসার প্রত্যেকটা সাবজেক্টকে দারুণভাবে একদম প্রস্তুত করে দেওয়ার জন্য আমি আছি তোমাদের সাথে। আচ্ছা, আমার তো পরিচয় দেওয়া হলো না, তাই না? আমি হচ্ছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষে আরবি বিভাগে পড়াশোনা করছি। আমার 5th সেমিস্টার চলছে। আগামী কয়েকদিন পরে হচ্ছে আমাদের 5th সেমিস্টারের মিড টার্ম শুরু হবে। তো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে প্রথমেই তাহকিকের ক্লাসগুলো নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, ক্লাসের জন্য অপেক্ষা করে থাকো। আচ্ছা, এখানে একটা বিষয় উল্লেখ করি, সেটা হচ্ছে এই ইয়েতে হয়তো তোমাদের রুটিনে তোমাদের আরবির বিষয়গুলো নেই, কিন্তু তোমাদের শুভ ভাইয়ের সহ আর বাকি ভাইদের সাথে কথা হয়েছে, আগামী রুটিনে ইনশাল্লাহ তোমরা আরবি ক্লাস পাচ্ছ। যদিও এর পূর্বে তোমরা চেয়ে থাকো, তবে ভাইদের সাথে আমি কথা বলতে পারি, আমার সাথে তোমরা কথা বলতে পারো, আমরা তাহলে সেই আলোচনার প্রেক্ষিতে এর পূর্বে আমরা ইন্ট্রোডাকশনমূলক কিছু ক্লাস নিতে পারি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে। আবার আমরা আসলে চলে যাচ্ছি আমাদের পরে মাদ্রাসা বোর্ডের ফিচারগুলো অলরেডি তোমাদের মিফতা ভাইয়া বলেছে। সো যারা মাদ্রাসা বোর্ডে আছো তোমাদের জন্য কিন্তু এটা একটা গুড অপরচুনিটি। চলে আসি আমাদের পাওয়ার প্লে আর্কাইভ ক্লাস। আমাদের বিগত বছরের পুরো পাওয়ার প্লে সম্পূর্ণ কোর্স তোমরা আমাদের ভর্তি হওয়ার সাথে সাথেই আমাদের ওয়েবসাইটের মধ্যে পাচ্ছ। আর্কাইভ ক্লাসের ভূমিকা কি এইটা আসলে আমার বলার কিছু নাই, কারণ সামনে তুমি টেস্ট পরীক্ষা দিবা, টেস্ট পরীক্ষা দেওয়ার সময় তোমার 2টা অধ্যায় সমস্যা, তুমি ওই অধ্যায়গুলো আমাদের আর্কাইভ ক্লাস থেকে করে ফেলতে পারবা। এই আর্কাইভ ক্লাসগুলো একদম সুন্দর করে এইচএসসি 24 ব্যাচে সবগুলো ক্লাস সাজানো আছে। সো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ, যেই অধ্যায়ে তোমার আগে পড়তে মন চাচ্ছে, ভাইয়া আমি চাচ্ছি লাইভ ক্লাসটা একটু পরে, কিন্তু আমি একটু আগে করে রাখবো তোমার জন্য সেই আর্কাইভ ক্লাস। সো যারা পাওয়ার প্লেতে ভর্তি হচ্ছ তোমরা সবাই এই আর্কাইভ ক্লাসের বেনিফিট পাচ্ছ ইনশাল্লাহ, এবং আলটিমেটলি এই আর্কাইভ ক্লাসগুলো ডেফিনেটলি তোমাকে আরো বেশি পড়াটাকে স্মুথ করবে এবং আলটিমেটলি তুমি ইনশাল্লাহ ভালো করবা। চলে আসি ভাইয়া, এরপরে আমাদের আর্কাইভ ক্লাসের পরেই থাকছে আচ্ছা আমাদের ফিচার মানে বলা হয়েছে নাকি বলা হয়নি? আচ্ছা, আমাদের এবারের যে কোর্স এখানে হচ্ছে টোটালি আমাদের 160+ একাডেমিক লাইভ ক্লাস তোমরা এই পাওয়ার প্লেতে পাচ্ছ।
যেখানে প্রত্যেকটা ক্লাসে অ্যাকচুয়ালি বেসিক সিকিউ এমসিকিউ একসাথে থাকে। তোমরা দেখেছো আমাদের বায়োলজি ক্লাসের কথা যদি বলি, আমরা একটা টপিক পড়াই, ওই টপিকটা পড়ানোর পর টপিকের এমসিকিউ পড়াই, সেখান থেকে যদি রিলেটেড সিকিউ থাকে হয় অধ্যায় শেষে অথবা মাঝখানে পড়াই ফেলি। তো আলটিমেটলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টেই আমাদের এখানে কন্টেন্টের বেসিক থাকবে, এর পাশাপাশি সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে, এবং এমসিকিউ কিন্তু দুইটা স্টাইলে থাকে, একাডেমিক কিছু এমসিকিউ থাকে, আবার আমরা কিছু অ্যাডমিশন এমসিকিউ প্র্যাকটিস করাই। এর মাধ্যমে তোমার আলটিমেটলি একাডেমিক সম্পর্কে একটা ভালো আইডিয়া তো থাকেই, পাশাপাশি এডমিশন নিয়েও একটা ভালো আইডিয়া তৈরি হয়। এই জন্য আমাদের এই পাওয়ার প্লে প্রত্যেকটা ক্লাসে আমরা বেসিক সিকিউ এমসিকিউর সমন্বয়ে 160+ একাডেমিক লাইভ ক্লাস ইনশাল্লাহ তোমাদের জন্য রাখছি। ওকে, আচ্ছা, এর পাশাপাশি আমাদের অ্যাডমিশনের ফিচার হিসাবে মানে আমরা অনেকেই ধারণা রাখতে পারি না যে আসলে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের অ্যাডমিশন কেমন হয়। আমাদের ধারণাটা দেওয়ার জন্য যে তোমার টার্গেট যদি হয় ইঞ্জিনিয়ারিং, বা তোমার টার্গেট যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, বা তোমার টার্গেট যদি মেডিকেল হয়, তো তোমার এই টার্গেটটার জন্য তোমার ওইখানে পড়াটা কিভাবে উচিত, সেই সাবজেক্টগুলো থেকে কেমন ধরনের প্রশ্ন আসে, সেই ধারণাটা দেওয়ার জন্য তোমাদের থাকবে 20টি অ্যাডমিশন লাইভ ক্লাস, যেখানে তুমি নিজে এই অ্যাডমিশন ক্লাস লাইভ ক্লাসগুলো করার মাধ্যমে তুমি নিজে ডিসিশন নিতে পারবা যে আসলে আমার টার্গেটটা কি হওয়া উচিত। তো যারা এরকম চিন্তায় ভুগতেছো যে আসলে আমি কোথায় যাব, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো না, আমি মেডিকেলের প্রিপারেশন নেবো না, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, আসলে প্রশ্নের ধরনটা কেমন হয় সেটা সম্পূর্ণ ধারণা দেওয়া হবে এই অ্যাডমিশন লাইভ ক্লাসের মাধ্যমে, যেখানে 20টার অধিক অ্যাডমিশন লাইভ ক্লাস থাকবে। আমি একটা ফিচার বলতে চাই, যেটা হচ্ছে তোমাদের আচ্ছা একটা মিনিট, ওকে 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 আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, তো সেটা হচ্ছে যে তোমাদের আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার থাকবে। যে প্রথমে আমি বলে রাখতে চাই যে আমরা সবসময় বলি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস ডাজ নট মেক ইউ পারফেক্ট, ওনলি পারফেক্ট প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট। এখন কথা হচ্ছে এটার মানেটা কি? আমরা সবসময় চিন্তা করি যে আচ্ছা আমি তো পড়লাম, ওকে ফাইন, আমি সবকিছু বেসিক জ্ঞান অর্জন করলাম, ফাইন, কিন্তু তোমার এই প্র্যাকটিস করার জন্য তুমি যে আসলে কতটুকু পড়েছো, তুমি কতটুকু তোমার এই ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে এই পড়ার জ্ঞানটাকে ধারণ করেছো, সেটার জন্য অবশ্যই প্র্যাকটিস দরকার। তো তোমাদেরকে এই জন্য প্র্যাকটিসের জন্য পিডিএফ আকারে প্র্যাকটিস দেওয়া, প্র্যাকটিস কোশ্চেন দেওয়া হবে, বিশেষ করে এমসিকিউ। সবচেয়ে বেশি স্টুডেন্টরা যেই জিনিসে মানে আমাদের কাছে মেসেজ দেয় যে ভাইয়া আমি সিকিউতে 50-এর মধ্যে 40 পাচ্ছি, 45 পাচ্ছি, বাট সামহাও আমার A+টা মিস হয়ে যাচ্ছে কলেজ পরীক্ষাগুলোতে। কি কারণে? কারণ ভাই আমি এমসিকিউতে 25-এর মধ্যে 15 পাচ্ছি। এই যে মাঝখানে এমসিকিউর গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। বোর্ড পরীক্ষার পরে পরবর্তীতে যতগুলো পরীক্ষা থাকবে অ্যাডমিশন, সেটা মেডিকেল হোক, ভার্সিটি হোক, বা আদার্স যে কোনো পরীক্ষা হোক, সেখানে কিন্তু তোমার এমসিকিউ পরীক্ষাটাই হবে। তো কিন্তু এই এমসিকিউতে সবচেয়ে বেশি দুর্বলতা তোমাদের। তো তোমাদের তো মাস্টার বুক দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক 25টা করে এমসিকিউ প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, কিন্তু ইজ ইট এনাফ? এটা কি আসলে যথেষ্ট? তাহলে আমরা কি করব? ভাই আমি একটা বই দেখে তো খুঁজে খুঁজে আসলে এতগুলো এমসিকিউ করতে এত ধৈর্য থাকে না, তাহলে কি করা যেতে পারে? তোমাদেরকে গুছিয়ে তোমাদেরকে প্র্যাকটিসের জন্য এমসিকিউ দেওয়া হবে, আর সেই এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা, যেটা তোমাদের কাব্য ভাই অলরেডি ওএমআর বইতে বলে দিয়েছে। ওকে, শুধু এটাই না, তোমাদের জানো তোমরা ক্লাসের পাশাপাশি এক্সাম দেওয়া প্রয়োজন। আলটিমেটলি তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে, আবার এক্সাম না দিলে দেখা যায় পড়াশোনা গুছায় না, সেজন্য আমাদের ক্লাসের পাশাপাশি কিন্তু আমাদের রেগুলার 75+ তোমরা দেখতে পাচ্ছ এক্সাম পাচ্ছ, অধ্যায় ভিত্তিক রেগুলারই আসলে আমাদের এক্সাম হবে। আমাদের নতুন ওয়েবসাইটে খুব সুন্দর করে তোমরা এক্সাম দিবা, সলভশিট পাবা, নিজেকে গুছায় উঠবা। সো ক্লাসের পাশাপাশি এক্সাম, এটা গুড কম্বিনেশন। চলে আসি ভাই এরপরে খুবই সিম্পল কথাবার্তা। আমাদের ফাইনালি হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরেই আমাদের ফাইনাল মডেল টেস্ট থাকবে, এবং সিকিউ এমসিকিউ দুইটাই থাকবে। সো ফাইনাল মডেল টেস্ট আমাদের এই কোর্সের জন্য তোমাদেরকে অন্য কোথাও যেতে হবে না, আমাদের এই পাওয়ার প্লে কোর্সেই তুমি তোমার ফাইনাল মডেল টেস্ট দিয়ে এই প্রিপারেশনটাকে গুছিয়ে নিবা। এরপরে ভাইয়া আমরা একটু আগে থাকবে তুমি আইডিয়া দিয়েছে আমাদের অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস শিট, আমাদের অনলাইন কপি তোমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টে পেয়ে যাচ্ছ। সো প্র্যাকটিস শিটটা তোমরা যদি কেউ দেখে থাকো, যদি এর আগে কয়েক একটা পেয়েছো, আইডিয়া করতে পারবা। এখানে সব কিছু দেওয়া আছে অ্যাকচুয়ালি, এমসিকিউ প্র্যাকটিস বলো, সিকিউ প্র্যাকটিস বলো, সমস্যা নেই। যে আমাদের জাস্ট ওয়ানলি ওয়ান, যেটা আমাদের যে এমসিকিউ যে প্র্যাকটিসের জন্য, সেটা কিন্তু তোমাদেরকে পিডিএফ আকারে এই প্র্যাকটিস শিটে। আচ্ছা ভালো হতো, এবার তো আমরা প্র্যাকটিস শিটের জায়গায় আমরা মাস্টার বুকই দিয়ে দিছি। এক্স্যাক্টলি। আচ্ছা এবার তাহলে আমাদের দরকার নাই তো দেওয়ার, এটাই এমসিকিউ প্র্যাকটিস। ওকে, সো আমরা যেটা আলাদা করে দেওয়ার দরকার নাই, যেহেতু হচ্ছে আমাদের প্র্যাকটিস শিটটা আমরা অ্যাকচুয়ালি এবার মাস্টার বুকের মাধ্যমে কম্বাইন করে তোমাদের বাসায় পাঠিয়ে দিছি। সো আলটিমেটলি এবার আসলে আমাদের বাড়তি এর দরকার নাই, সব তোমাদেরকে কাছে দিয়ে দিচ্ছি। তো ইনশাআল্লাহ প্যারা ছিল বাদ দাও, দরকার নাই থাকে তখন নাই। চলে আসি আমরা। সো আমাদের এবারের কোর্স ফি তোমরা জানো
আমাদের পুরো কোর্সটা তোমরা এই সব কিছু বাসায় একদিন কুরিয়ার করে পাচ্ছ তোমাদের নিকটস্থ কুরিয়ার সেন্টারে। এই সবগুলো মাস্টার বুক, এরপর তোমার সূত্র জগৎ, ওএমআর বুক, টি শার্ট, মানে আর কিছু বাকি থাকলে পারলে টিচারদেরকে পাঠিয়ে দেওয়া হইতো। তো ভাগ্য ভালো টিচারদের ঘরে রেখে দেওয়া হয়েছে। সমস্যা নেই, সবকিছু মিলে এই কোর্সের ফি হচ্ছে 2250 টাকা। এবং তোমাদের কিন্তু আমার যতটুকু জানা আছে এখন পর্যন্ত অনেকগুলো প্রোমো কোড চলতেছে। প্রোমো কোড যদি তুমি অ্যাপ্লাই করো মোস্ট প্রবাবলি তোমার কোর্সে তুমি আর 600 টাকার মতো একটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ, মানে 1650 টাকা, মানে 650 টাকা, 1600 টাকার মধ্যে তুমি 1600 টাকার মধ্যে এই কোর্সটা কিনতে পারছো। এবং এর মধ্যে আবার সবকিছু ইনক্লুডেড, ওই যে বইটি যা আছে সব। আমার যেটা মনে হয় আমরা যদি একটা স্টুডেন্ট 1600 টাকা দিয়ে কোর্স কিনে, 1600 টাকা ভাই তার যে ম্যাটেরিয়ালস, এক্স্যাক্টলি 1600 টাকা বেশি, 1600 টাকার বেশি। মানে তোমার এই প্র্যাকটিস বুক, মাস্টার বুক, তারপরে ওএমআর শিট, তারপরে কুরিয়ার সার্ভিস সবকিছু কিন্তু এর মধ্যে ইনক্লুড। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, তোমাদের 25 ব্যাচের কিন্তু একটা মেডিকেল রাইজিং স্টার এক্সাম আছে। এটা ইনশাআল্লাহ 5 তারিখে হবে। 5 তারিখ রাত 9টায় মেডিকেল রাইজিং স্টার এক্সাম। বন্দি পাঠশালা পেজ থেকে বা পাওয়ারপ্লে গ্রুপ থেকে তোমাদের লিংক দেওয়া হবে। ওই এক্সামে গিয়ে তোমরা 100 নম্বর একটা পরীক্ষা ইনশাআল্লাহ দিবা। রুটিন তোমাদের টার্গেট এমসি একাডেমিক গ্রুপে ইনশাআল্লাহ পেয়ে যাবা। এটা ঘোষণা দিয়ে দিলাম যেহেতু রাইজিং স্টার এক্সামটা হবে, কারণ এখানে মানুষজন সবাই আছে। 5 তারিখ ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তো আমাদের এখানে ক্লাস শুরু 3 তারিখ। সৈকত ভাইয়ার ক্লাসের মাধ্যমে ক্লাসটা শুরু হতে যাচ্ছে পাওয়ার প্লের। এরপরে চিন্ময় ক্লাস নিবে, এরপর বায়োলজির আবরার নিবে ইনশাআল্লাহ, তারপরে ম্যাথের হচ্ছে মাহির নিবে শুরুতে, তারপরে আশিক নিবে। তো তোমরা রুটিনটা দেখেছো? হ্যাঁ, তোমরা রুটিনটা দেখেছো। সো তোমাদের অনেকের কলেজে টেস্ট এক্সাম, সেই টেস্ট এক্সামের জন্য আবার এই মাসে আমরা 12 দিন ক্লাস অফও রাখবো। বুঝতেই পারছো যে সবকিছু চিন্তা ভাবনা করে রুটিন সাজানো হয়েছে। রুটিনটা তোমরা দেখেছো। সো পাওয়ার প্লের ক্লাস এবার অন্যবারের তুলনায় অনেক অনেক সুন্দর হবে, কারণ আমরা প্রতিবারই নিজেদের আপডেট করি। সো আপনার অবশ্যই একটা কথা মনে রাখবা যে পাওয়ার প্লের একটা ক্রিকেট ম্যাচের মতো প্রথম মাসটা তোমাদের পাওয়ার প্লের মতো খুবই 4 ছক্কা যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা স্লগ ওভার খেলবো এবং লাস্টে যে আমরা দ্বিতীয় ওভার খেলবো, এবং দ্বিতীয় ওভারটা কিন্তু খুব এক্সাইটেড। স্বপ্ন পূরণের গল্পে পাওয়ার প্লে একটা অবস্থান নিয়ে থাকুক। স্বপ্ন পূরণের গল্পে তোমাদের সাথে আমরা একটা বিন্দুমাত্র অবদান নিয়ে যদি অংশগ্রহণ করতে পারি, এটাই দিন শেষে আমাদের সার্থকতা। এত ম্যাটেরিয়ালস এত কিছু দিয়েও যদি ইনশাআল্লাহ আমরা চাচ্ছিলাম যে আমাদের স্টুডেন্টরা এবার সর্বোচ্চ বেনিফিটেড হোক, তাদের অনেক সময় সবকিছু ম্যাটেরিয়ালস দেওয়ার পরে বলে ভাই একটা টি শার্ট পরলে ভালো লাগতো, এই জন্য সেই টি শার্টটা দিয়ে হচ্ছে আমরা তোমাদের মনে খুশি রাখতে চেয়েছি। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস এই পাওয়ার প্লে কোর্সের মাধ্যমেই তুমি তোমার আশা, ভরসা বা স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করতে পারবা। তোমার একাডেমিক বেসিক তুমি গড়ে তুলবা, এবং এর পাশাপাশি এডমিশনে একজন বস হওয়ার জন্য নিজেকে যেভাবে প্রিপেয়ার করতে হয় তার সর্বোচ্চটুকু তুমি করবা। আমরা পাওয়ার প্লে টিম সাথে থাকবো তোমার সাথে, তোমার পথ চলায় তোমাকে গাইডলাইন দেওয়ার জন্য। আমি আজকেও বলেছি শ্রেষ্ঠত্ব তোমার নিজেকে অর্জন করতে হবে। আমরা ইনশাআল্লাহ শ্রেষ্ঠত্ব অর্জনের পিছনে তোমার কি কি করতে হবে, কিভাবে আগাতে হবে তার সবটুকু গাইডলাইন ইনশাআল্লাহ দিব। আমাদের বিশ্বাস এই পাওয়ার প্লে কোর্স থেকে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল মেধাবী শিক্ষার্থীরা তাদের পড়াশোনা গুছিয়ে এইচএসসিতে ভালো রেজাল্ট করার মাধ্যমে আলটিমেটলি এডমিশনেও নিজের ভিত্তিটাকে একদম মজবুত করে তুলবে। প্রতিবার পাওয়ার প্লেতে এই কথা দিয়ে শেষ করি, আনলিমিটেড পড়া উইথ চেয়ার নড়াচড়া, একটু হলুদ একটু মরিচ। এবার পাওয়ার প্লে হবে আরো অনেক বেশি করা। বুঝতেই পারছো পাওয়ার প্লে এবার কেমন হতে যাচ্ছে। পুরো ওরিয়েন্টেশনে যারা ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেহেতু 3 তারিখ থেকে ক্লাস শুরু, সবাই সবার বন্ধুদেরকে জানিয়ে দিবা। আর এবার পাওয়ার প্লে কোর্স যদি পাইরেসি করে কিনো, গতবার পাইরেসি মানে কোর্সে ভর্তি হয়েছে 15,000, পাইরেসি করে কিনছে 30,000, 200 টাকা করে। এবার পাইরেসি করে কিনলে কিন্তু ম্যাটেরিয়ালস গুলো পাবা না। সো তোমরা শেয়ানা, আমরাও শেয়ানা, আমরাও এবার ম্যাটেরিয়ালস অ্যাড করে দিয়েছি। সো পাইরেসি করে কেউ কিনতে যাও না, কারণ ক্লাস এবং মানে ম্যাটেরিয়ালস গুলো পেলে লাভ কি জানো? ক্লাসের সাথে সাথে তুমি বুঝতে পারবা যে কোথায় কতটুকু পড়াচ্ছি, এবং ম্যাটেরিয়ালসটা প্র্যাকটিস করলে ক্লাসের সাথে সাথে তোমার আর কিছুই লাগবে না, বিশেষ করে মাস্টার বুকটা, তাই না? এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি কেউ আসলে অন্যায় পথ বেছে নিবা না, কারণ আমরা ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে আমরা কোর্স পাইরেসি করার কোনো পারমিশন দিচ্ছি না। তো তুমি যদি কোনোভাবে কোর্স পাইরেসি করার চেষ্টা করো, তুমি এই পুরোটাই তো পুরো হারাম বিষয়, পুরোটাই তোমারটা তুমি ডিল করবা। যেহেতু আমরা একদম ওপেনলি ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমাদের বন্দি পাঠশালার পাওয়ার প্লে কোর্স কেউ যদি পাইরেসি করে বা কেউ যদি কোনো অন্যায়ভাবে কোনো কিছু করে, সেটা দায়ভার তার একান্তই নিজের, আমরা তাকে ক্ষমা করবো না। ঠিক আছে? সো ইনশাআল্লাহ বন্ধুগণ সবাই ভালো থেকো, কারণ আমাদের সবাই স্টুডেন্ট। আমাদের সব যারা লাইভে আছে ম্যাক্সিমাম আসলে কোর্সের স্টুডেন্ট। ইনশাআল্লাহ আমাদের যারা এখনো কোর্স এনরোল করো নাই, দিস ইজ দ্য অপরচুনিটি, অবশ্যই করে ফেলো। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমাদের জার্নিটা খুব ভালো হোক। সবাই অনেক ভালো থেকো, সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো। আল্লাহ হাফেজ। লাভ ইউ আন্ডা বাচ্চারা, টাটা টাটা।